সকালে রহমানের কাছে একজন লোক এসেছিল। লোকটার নাম মোহিত। মোহিত সাহেব এসে রহমানের কাছে দাঁড়িয়ে বলে, ওই বেটা, আমার জুতো জোড়া কালি করে দেয়। আমাদের ভয়েস অফ নয়ন ইউটিউব চ্যানেলের রোমান্টিক লাভ স্টোরি গল্প শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। স্যার, কালি করতে 100 টাকা লাগবে। এত টাকা? 50 টাকা নিবি বুঝলে? স্যার, রেস্টুরেন্টে গেলে টিপস হিসেবে মানুষকে 500 টাকা দেন, আর আমি নিজের কাছে বিনিময়ে টাকা চাইছি বইলা এমন দামাদামি করেন? চুপ করবি, এত মুখের উপরে কথা বলিস। কালি কর। স্যার, 100 টাকাই লাগবে। রহমানের এমন কথা বলতেই রহমানের গালে কষে একটা চর পড়ে, আর চরের কারণে ওনার মুখটা লাল হয়ে যায়। চুপচাপ বসে থাকে তিনি। মোহিত জুতা কালি করার জন্য আবার ঝাড়ি দেয়। রহমান জুতা কালি করে দেয়। সারাদিন মানুষের গালমন্দ খেয়ে তার জীবন এগিয়ে যায়। রহমান মিয়ার একটা মাত্র ছেলে, ছেলেটার নাম হলো রিয়াজ। ভাইয়া, ওই ভাইয়া, তুমি কলেজে যাবে না? ওঠো, আর কত ঘুমাবে? ওই একটু ঘুমাতে দে তো বোন আমার, এখন যা সামনে থেকে। আমি তোমাকে ঘুমোতে দিলেও তোমার ফোনের দিকে তাকিয়ে দেখো, লিয়াবু তোমাকে কতগুলো ফোন দিছে। এখন কি করবে তা তোমার ইচ্ছে, ভাবো যাবে কিনা। তুই আগে বলবি না ও ফোন দিচ্ছে অনেকগুলো? আজ আমার কপালে কি আছে কে জানে। রিলেশন শুরু করার আগে এগুলো মনে ছিল না, এখন ছেলে সামলাও। আমি বলে তো ডেকে দিলাম। তুই কি আমার বোন তা ভাবতে অবাক লাগে, আরো আগে ডাকবি না? এত অবাক না হয়ে এখন তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি তোমাকে। রিয়াজ কলপারে চলে যায়। মামাকে দেখতে পায় না সে। রিয়াজের বাবা হলো একজন মুচি। সারাদিন জুতার সেলাই করে যতটুকু আয় করে তাই দিয়ে নিজের ছেলেকে পড়াশোনা করায়, আর বাকি টাকা নিজের ছেলের জন্যই জমা করে। অভাবের সংসারে রিয়াজ তার মামার বাড়ি এসে থাকে। এতক্ষণ রিয়াজ আর তিশার কথা বলছিল। তিশা হলো রিয়াজের মামাতো বোন। রিয়াজ ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়, তারপর দ্রুত কলেজে চলে আসে। কলেজে এসে চারপাশে তাকায় রিয়াজ। লিয়াকে কোথাও দেখতে পায় না। কলেজের ভেতর ভালো করে তাকিয়ে দেখে লিয়া কোথায় আছে। লিয়াকে মাঠের এক কর্নারে বসে থাকতে দেখে রিয়াজ দ্রুত সেখানে যায়। লিয়ার পাশে এসে বসে রিয়াজ। লিয়াকে বলে, কেমন আছো আমার জান পাখিটা? ওই রাখ তোর জান পাখি তোর কাছে, আগে বল কলেজে আসতে এত লেট কেন হয়েছে? আমি তোমাকে কতবার ফোন দিছি, তা কি দেখোনি? এইবারের মতো মাফ করে দাও, আর এমন হবে না। আমি এই যে তোমার কান ধরে বলতেছি, আমার এমন ভুল আর কখনোই হবে না। ওই তুমি আমার কান ধরে মাফ চাচ্ছ, এটা কেমন বিচার? আমার কান ছাড়ো বলছি। আরে জানো, তুমি কেন বুঝছো না তোমার সবকিছু মানে আমার, আর আমার সবকিছু তোমার? তাহলে এখন বুঝতে পারছো তোমার কান কেন ধরছি? তোমার সাথে কথায় পারবো না। আচ্ছা 1 মিনিট, তোমাকে যে বললাম আমার কাছে আসলে অন্তত একটা নতুন দামি পোশাক পরতে। রিয়াজ, তুমি কি একটু ভালো পোশাক পরে কলেজে আসতে পারো না? তোমাকে আগেও বলেছি, এখনো বলি, লিয়া, আমি হলাম খুবই সাধারণ পরিবারের ছেলে। মানে আমার বাবা একজন মুচি, আমাদের নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। সো আমাকে কিছু করতে হলে অনেক ভেবে চিন্তে করতে হয়। সত্যি বলতে, নতুন পোশাকের স্বপ্ন আমার কাছে একটা রঙিন স্বপ্নের মতো। আচ্ছা হয়েছে, এখন ক্লাসে চলো। দুজনেই ক্লাসে আসলো। লিয়া বুঝতে পারে রিয়াজের মন খারাপ হয়ে গেছে, কিন্তু লিয়া সেভাবে বলতে চায়নি। রিয়াজের বাবা ঠিকমতো রিয়াজের পড়াশোনার খরচ চালাতে পারে না, তার উপর সংসারের খরচ তো আছেই। এই জন্য রিয়াজ তার মামাদের বাড়িতে এসে পড়াশোনা করে। দুজনে ক্লাসে আসলো। ক্লাসে এসে কিছুক্ষণ বসার পরেই স্যার চলে আসে। স্যার এসে বলে, আজকে তোমাদের সকলের কাছে একটি প্রশ্ন থাকবে। আমরা সবাই বেঁচে থাকতে সংগ্রাম করি, অথচ জীবনের মানেই কি সংগ্রাম করা? তোমাদের কি মনে হয় জীবন মানে কি? কেউ কি বলতে পারবে? স্যারের প্রশ্ন শুনে ক্লাসের সবাই চুপ হয়ে যায়। কে কি বলবে ভেবে পায় না। স্যার সবার দিকে তাকিয়ে আছে। হঠাৎ সবার মধ্যে থেকে লিয়া দাঁড়ায়। সবাই ভাবে লিয়া স্যারের প্রশ্নের জবাব দিবে, কিন্তু লিয়া সবাইকে অবাক করে দিয়ে, বিশেষ করে রিয়াজকে অবাক করে দিয়ে স্যারকে বলল, স্যার, আপনার এই প্রশ্নের জবাব আমি দিতে পারলেও হয়তো সেটা অগোছালো হবে। এর থেকে রিয়াজকে জিজ্ঞাসা করুন, সেই বলবে। কারণ রিয়াজ তো টুকটাক কবিতা লেখে, সে বলতে পারবে ঠিক মতো। রিয়াজ থতমত খায়। কি বলবে সে বুঝতে পারে না, কিন্তু স্যার তার শোনে না। রিয়াজের কথা শুনতেই স্যার বলল, রিয়াজ, তুমি দাঁড়াও, বলো জীবন মানে কি? সঠিক অ্যান্সার আশা করছি। রিয়াজ একটু ভেবে নেয়, কি বলবে খুঁজতে থাকে। মানুষের চোখ ওর দিকে। রিয়াজ এমনিতে মুচের ছেলে বলে সবার থেকে অপমানিত হয়। তারপরেও বলল, স্যার, জীবন মানে জীবন। যদি আমরা বুঝতে পারি জীবন মানে দুঃখ, কষ্ট, বেদনা,
যেখানে শুধু ভালো থাকার আফসোস করতে হয়, কখনো ভালো থাকাটা কোনোদিন হয়ে ওঠে না। তবে স্যার, আমি যদি কবি ভাষায় বলি জীবনের মানে কি, তাহলে শুনুন। জীবন মানেই তো সংগ্রাম, পথটা যে দুর্গম। জীবন মানে দুঃখ কষ্ট বেদনা। জীবন মানে ভালো থাকার জন্য আফসোস করা। জীবন মানে ব্যথা বেদনা আর স্বপ্নের প্রচেষ্টা। জীবনের সংগ্রামে হারতে শিখিনি আমি, নেমেছি যে জীবনের সংগ্রামে। দেহ বল মনোবল আছে যতক্ষণ, অভিযানের সংগ্রামী আমি আজীবন। জীবনের সংগ্রামে আসবে শত বাধা, আসবে জঘন্য ঘৃণা। ওরা পাল্টে দিতে চাইবে আমার এই সংগ্রামী জীবনের গতিধারা। আমি যে একজন সংগ্রামী নাবিক, এটাই হলো ওদের আমাকে নিয়ে আতঙ্ক হবার প্রধান কারণ। জীবন মানেই তো সংগ্রাম, জীবন মানেই তো যুদ্ধ। জীবনে আসুক যত বাধা, অটুট থাকবে আমার এই জীবন নিয়ে সংগ্রামময় জীবনের গতি। রিয়াজ কথাগুলো বলে থামলো। সবাই চুপচাপ বসে আছে। বেশ মনোযোগ দিয়ে কবিতা শুনলো রিয়াজের থেকে। তারপর হঠাৎ ক্লাসে সবাই হাততালি দিতে থাকে। রিয়াজ লজ্জা পায়। বেশ কিছু সময় এমন হাততালি চলে। স্যার তখন সবাইকে থামিয়ে দিয়ে বলে, আমরা সবাই জীবনের কাছে পরাজিত হই, কারণ জীবন আমাদেরকে চরম সত্য দেখায়। জীবনের সাথে জড়িত আছে পরিস্থিতি। রিয়াজের থেকে সবাই বুঝলে তো জীবনের মানে। রিয়াজ, তুমি অসাধারণ, বেশ ভালোভাবেই আবৃত্তি করলে তুমি। স্যার আরো বেশ কিছু সময় ধরে লেকচার দিলেন ক্লাসে। তারপর উনি ক্লাস শেষ করে চলে যায়। রিয়াজ আর লিয়া একসাথে বাকি সব ক্লাস করলো। ক্লাস শেষ করে দুজনে কিছু সময় গল্প করে নিজের বাড়িতে চলে আসে। রিয়াজ হলো মুচির ছেলে। বাবা অনেক গরিব, সংসার চালাতে হিমশিম খায়। সেজন্য ওর বাবা পড়াশোনার খরচ চালাতে পারলেও সংসার চালাতে পারে না। সেজন্য রিয়াজ মামার বাড়িতে এসে থাকে। ওর অনেক ইচ্ছে করে নতুন দামি পোশাক পরে কলেজে আসতে, লিয়ার সামনে যেতে, কিন্তু সেটা সম্ভব না। বাড়িতে আসে রিয়াজ। রাতে খাবার খেতে বসে ওর মামার সাথে। রিয়াজকে তার মামা বলে, রিয়াজ, রিয়াজ, আমার বোন তোমার বাবাকে ভালোবেসে বিয়ে করে চলে যায়। তোমার বাবা মুসি ছিল, এখনো আসছে। তোমাকে পড়াশোনা করাই, ভালোভাবে পড়াশোনা করো, জলদি কিছু করো। হ্যাঁ মামা, ইচ্ছে আছে, বিজনেস করব। মামা আর কিছু বলে না। সবাই খাবার খেয়ে যে যার রুমে চলে যায়। রিয়াজ একটু পড়াশোনা করে লিয়াকে কল দেয়। দুজনে বেশ কিছু সময় কথা বলে ঘুমিয়ে পড়ে। রোজ সকালে মামাতো বোন তিশা এসে রিয়াজকে ডেকে দেয়। আজকেও ডেকে দিয়েছে। রিয়াজ দ্রুত ফ্রেশ হয়ে খাবার খেয়ে আবার কলেজে চলে আসে। কলেজে এসে রিয়াজের প্রথম কাজ হলো লিয়াকে খুঁজে বের করা। লিয়াকে খুঁজতে খুঁজতে রিয়াজ ক্লাসে আসে। রিয়াজ ক্লাসে এসে দেখে লিয়া ওর ফ্রেন্ডের সাথে কথা বলছে। রিয়াজ লিয়াকে ডাকে, কিন্তু লিয়া একবারও রিয়াজের দিকে তাকালো না। রিয়াজ গিয়ে একটা বেঞ্চে বসে, আবার লিয়াকে ডাকে, কিন্তু লিয়া কথা বলে না। লিয়া আজ আর রিয়াজের পাশে এসে বসে না। রিয়াজও আর ডাকে না। রিয়াজ একাই ক্লাস করে। লিয়া রিয়াজের অনেক আগেই বের হয়। রিয়াজ সবার শেষে বের হয়েছে। রিয়াজ কোনো দিক না তাকিয়ে কলেজ থেকে বের হয়। কলেজ থেকে আসার সময় রিয়াজ লিয়াকে দেখে একটা ছেলের সাথে রিক্সা করে যাচ্ছে দুইজন। রিয়াজ অবাক হয়। বুকের ভেতরটা ওর কেঁপে ওঠে। সে বুঝতে পারে না আজকে হঠাৎ করে লিয়ার ভেতরে এতটা পরিবর্তন কেন আসলো। রিয়াজ কখনো ভাবেনি লিয়া তার সাথে কথা বলবে না। রিয়াজ ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। তখন পেছন থেকে রিয়াজের ক্লাস ফ্রেন্ড রাজ বলল, রিয়াজ, ওইদিকে তাকিয়ে লাভ নেই। জানিস তো এই বর্তমান সময়ে যার টাকা নেই তার কেউ নেই, আর যার টাকা আছে তার সব আছে। আজ আমরা গরিব বলে অনেক কিছু সহ্য করতে হচ্ছে। তার মানে? তুই যখন আমাদের কলেজে ভর্তি হয়েছিস তখন থেকে তোকে বলেছি যে লিয়া হলো বড়লোক বাবার আদরের তুলালি। ওদের মতো ধনীদের কাছে আমাদের গরিব মানুষের ভালোবাসার কোনো মূল্য নেই বন্ধু। লিয়া এমন মেয়ে না রাজ, ও খুব ভালো একটি মেয়ে। তবে আজ হঠাৎ ওর কি হলো তা বুঝে উঠতে পারলাম না। বিকেলে ফোন দিয়ে জানবো ও এমন করলো কেন। আচ্ছা দেখ কি করবি। রিয়াজ আর কিছু বলে না। সে রাজের সাথে কথা বলা শেষ করে বাসায় চলে আসে। সময় পেরিয়ে রাত হয়। রাতে বই পড়া শেষ করে রিয়াজ লিয়াকে ফোন দেয়, কিন্তু রিয়াজ যতবারই ফোন দেয় লিয়াকে ঠিক ততবারই ওর ফোন ওয়েটিং বলে। মানে রিয়াজ কল করলে লিয়ার ফোন ওয়েটিং থাকে। রিয়াজের বুকটা কেমন কেঁপে ওঠে। এর কারণ যে কি রিয়াজ তা বুঝতে পারে না। রাতটা ছুঁই ছুঁই। রিয়াজ লিয়াকে আবার কল দেয়। দুইবার ফোন দেওয়ার পরে লিয়া ফোন রিসিভ করলো। ওই, তোমার কোনো কি বিবেক বলতে কিছু নেই? এত রাতে কেউ কাউকে ফোন দেয়? এর আগে আমরা যে প্রতিদিন অনেক রাত পর্যন্ত কথা বলেছি, তখন তো কখনো এই কথাগুলো বলনি তুমি আমাকে। আর আজ হঠাৎ করে এমন করছো কেন, একটু খুলে বলবে কি? কিছু হয়েছে কি? আগে কি বলছি সেগুলো মনে করতে চাই না। আমি এখন ঘুমাবো, আগামীকাল কলেজে কথা হবে। বাই।
ফোন দিবা না একদম। শোনো, রিয়াজকে আর কিছু বলতে না দিয়েই ফোনটা কেটে দিল। রিয়াজ অবাক হয়। বর্তমান সময়ে মানুষগুলো খুবই বড় বিচিত্রময়, যাদেরকে বুঝে ওঠা পারা একদমই অসম্ভব। দীর্ঘ একটা শ্বাস নিয়ে কথাটি বলল রিয়াজ। যাকে সে ভালোবেসেছে সে আজ রিয়াজকে অবহেলা করছে। এসব ভাবতে ভাবতে রিয়াজ ঘুমিয়ে পড়ে। সকাল হয়। সকালে তিশা রিয়াজকে রুমে এসে ডাকতে থাকে। তিশা বলে, ভাইয়া ওঠো, কলেজে যাবে না তুমি? যাবো তো। তাহলে ফ্রেশ হও তাড়াতাড়ি, সময় কিন্তু বেশি নেই। রিয়াজ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। তারপর নাস্তা করে আজকে সব দিনের থেকে নিম্নমানের পোশাক পরে কলেজে আসে রিয়াজ। রিয়াজের দিকে সবাই কেমন দৃষ্টিতে তাকিয়ে থাকে। রিয়াজ কলেজের ভেতরে প্রবেশ করে। ভেতরে এসেই একটি দৃশ্য দেখে। রিয়াজের মেজাজটা খুবই গরম হয়ে গেল। কেননা রিয়াজ কলেজের ভেতরে প্রবেশ করে দেখে লিয়া গতকাল সেই ছেলেটির হাত ধরে হেসে হেসে ওর সাথে কথা বলছে। রিয়াজ এটা দেখে অনেক অবাক হয়। রিয়াজ আর এক মুহূর্ত দেরি না করে লিয়ার কাছে চলে আসে। ওদের সামনে এসে দাঁড়ায় রিয়াজ। রিয়াজ লিয়াকে বলে, লিয়া, তুমি এই ছেলেটির সাথে কি করছো? তাতে তোর কি? কে তুই? আমার কি মানে? আর এইভাবে কথা বলছো কেন? তোমার সাথে গতকাল থেকে কথা বলার সুযোগ পাচ্ছি না, তার কারণ কি? কোন রকম চান্সই দিচ্ছ না কথা বলতে? তোর মতো ছোট লোকের সাথে আমার কোনো কথা আছে বলে মনে হয় না, তাই কথা বলি না। আশা করি বুঝতে পারছিস। লিয়া, এইগুলো তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? এই ছোট লোকের বাচ্চা, তুই আমাকে কোন সাহসে নাম ধরে ডাকিস? তোর এত সাহস কে দিছে রে? লিয়ার প্রতিটি কথা রিয়াজের বুকের ভেতর তীরের মতো আঘাত করছে, কিন্তু সে বুঝতে দিচ্ছে না কাউকে কিচ্ছু। চুপচাপ সহ্য করছে লিয়ার কথা। রিয়াজ আবার লিয়াকে বলে, লিয়া, তুমি তো এমন ছিলে না। ও সরি, আপনাকে তো আপনি করে ডাকতে হবে, আবার নামও তো ধরে ডাকা যাবে না। আপনি তো এমন ছিলেন না। এই 2টি বছরের আমাদের ভালোবাসা কি আপনার কাছে শুধুমাত্র অভিনয় ছিল? তোদের মতো ছোট লোকদের সাথে মজা করা যায়, কখনো তোদেরকে ভালোবাসা যায় না, বুঝেছিস? সামনে থেকে যা। রিয়াজ কান্না করে দেয়। কান্না ভেজে চোখ নিয়ে রিয়াজ লিয়ার হাত ধরে। লিয়ার হাত ধরে রিয়াজ বলে, এমন করো না লিয়া, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি তো আমাকে প্রপোজ করেছিলে। আজ তাহলে এমন করে কথা বলছো কেন? আমি কি করেছি আমাকে বুঝিয়ে বলো, আমি সব ঠিক করে নেব। তবু লিয়া প্লিজ এমনটা করো না, আমি তোমাকে ছাড়া একটুও থাকতে পারবো না। লিয়া এক ঝটকায় রিয়াজের থেকে হাত ছাড়িয়ে নেয়। তারপর ঠাস ঠাস করে রিয়াজের গালে 2টা চর বসিয়ে দেয়। লিয়া রেগে বলে, ওই তোরে না বলছি তোকে আমি ভালোবাসি না, তাহলে তুই কেন আমাকে ধরছিস? আর কখনো তুই আমার সামনে আসবি না, কথাটি যেন তোর মনে থাকে। লিয়া, আমি যে তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসা? মুচির ছেলে হয়ে ভালোবাসতে আসছিস? বেটা ছোট লোক। আর শোন, এই যে নিলয়কে দেখছিস, ও হলো আমার ভালোবাসার মানুষ। আমরা একজন আরেকজনকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, বুঝেছিস তো? রিয়াজকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কথাগুলো বলে রিয়াজের সামনে থেকে চলে গেল। লিয়ার কথাগুলো শুনে রিয়াজের 2 চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে। বিড়বিড় করে বলে, আমি আজ গরিব বলে আমার ভালোবাসার মানুষটি আজকে আমাকে ছেড়ে চলে গেল। আজ আমার বাবা মুচি বলে সবাই আমাকে নিয়ে নাক ছিটকায়, অথচ আমার বাবা তো চুরি করে না। রিয়াজ আর কিছু ভাবতে পারে না। আর অনেক কষ্ট হচ্ছে। লিয়াকে নিয়ে ভাবতে থাকে। তখন পেছনে রাজ এসে দাঁড়ায়। রিয়াজের পেছন থেকে রাজ এসে বলে, বন্ধু কান্না করিস না, তোকে তো বলেছিলাম ভালোবাসা সবসময় দামি পোশাক, পরিচয় আর টাকার কাছে সীমাবদ্ধ থাকে। কান্না না করে তুই দেখে দে, তুইও পারিস। ভেঙে না পড়ে দেখিয়ে দিবি তুইও পারিস টাকা উপার্জন করে ধনী হয়ে। তোর না বিজনেস করার ইচ্ছে, তাহলে শুরু করে দে। সব মানুষ একই রকম, কাউকে বিশ্বাস করতে কষ্ট হয় আমার। মন খারাপ করিস না, নিজেকে বড় হতে হবে তো, বুঝলি? অনেক বড় হতে হবে। তুই যা বলেছিস তা ঠিক বলেছিস রাজ, তবে একটি কথা মনে রাখবি রাজ, প্রতিনিয়ত রিক্সা চালায় যে ব্যক্তি, তার কি জীবনের প্রতি বিরক্ত নেই? আবার সারাদিন সেলাই করা ব্যক্তিটাকেও নিয়ে ভাবি, তার কি বিরক্তি নেই? রাস্তায় প্লাস্টিকের জিনিসপত্র খোঁজাখুঁজি করা টোকাইদের বিরক্তি নেই? মুচিরা সারাদিন জুতা সেলাই করে কালি হাতে নিয়ে বসে থাকে, তাদের কি কাজে বিরক্ত নেই? ওদের বিরক্তি আছে, অলসতা আছে, তবুও বেঁচে থাকার সংগ্রাম, প্রতিনিয়ত বুকে কষ্ট মুখে হাসি নিয়ে যাদের পথ চলা, তাদের কাছে জীবনের মানেটা ভিন্ন। জীবনের ক্ষুধা মেটাতে, ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাতে, 2টো ভাতের জন্য তাদের নিত্যকার জীবনের কাজকর্ম, এই হাড় ভাঙা পরিশ্রম, এই 2টো মুঠো ভাতের জন্য যুদ্ধ, এটাই হয়তো জীবন। মধ্যবিত্ত মানুষের নিজ পরিবার ভাই বোনদের জন্য নিজের জীবনের বেশিরভাগ সময় অতিবাহিত করে, তাদের জীবনের মানে আবার ভিন্ন হয়তো। ইদানিং যখন এসব ভাবি সব কেমন গোলমেলে লাগে।
আবার সংগ্রামের মাধ্যমে জীবনের রং বদলায়। মানুষ সুখী হয়, টোকাই বিত্তবান হয়, বিত্তবান গরিব হয়ে যায়, মধ্যবিত্ত হয়তো আবার মধ্যবিত্ত রয়। জীবন এমনই, আজকেও ধনী, কালকেও গরিব, ভাঙা গড়াই জীবন চলে। জীবনের মতো, কিন্তু যুদ্ধটা সবাইকেই করতে হয়। কেউ জেতে বা হারে, মুচি বলে তাদের ছেলে মেয়েরা সম্মান পায় না। প্রয়োজনে তাদের কপালে জোটে তাচ্ছিল্য, অবহেলা আর অপমান। থাক যাই রে বন্ধু, কিছু ভালো লাগছে না। রিয়াজ আর কিছু না বলে চলে আসে কলেজ থেকে। মনটা ওর অনেক খারাপ, বাবার কথা খুব মনে পড়ছে। রিয়াজের সাথে ওর বাবার একটা ঘটনা রিয়াজকে আজও ভাবায়। রিয়াজ খুব ছোট ছিল তখন রিয়াজ আর তার বাবা একসাথে গাছের নিচে বসেছিল জুতো কালি করতে। রিয়াজ অনেক বায়না করেছিল যে তার বাবার সাথে যাবে। রিয়াজের বাবা রহমান মিয়া রিয়াজকে সাথে করে নিয়েও আসে। রহমানের দেখা দেখিয়ে রিয়াজও জুতো নিয়ে খেলতে থাকে। একজন লোক আসে রিয়াজের বাবার কাছে, জুতো কালি করে দিচ্ছিলেন তিনি। কালো জুতোতে রিয়াজ হঠাৎ করে লাল কালি ফেলে দেয়। লোকটি অনেক রেগে গিয়ে রিয়াজকে গালি দেয়। তারপর থেকে রহমান মিয়া ঠিক করে ছেলেকে সে পড়াশোনা করাবে, কখনো সে মুচির ধারে কাছেও আসতে দেবে না। রিয়াজ রাতের বেলা বিছানায় শুয়ে শুয়ে লিয়ার কথা ভাবছে। কতই না যে সুন্দর ছিল লিয়ার সাথে কাটানো ওর আগের দিনগুলো। লিয়ার সাথে রিয়াজ চেয়েছিল খুনসুটির মাধ্যমে কাটিয়ে দিতে, চেয়েছিল বাকি জীবন, কিন্তু সেটা আর হয়ে উঠল না। সবকিছু শেষ হয়ে গেল। শেষ হওয়ার পেছনের কারণ টাকার জন্য আজকে লিয়া তাকে ছেড়ে চলে গিয়েছে। এই জন্যই মনীষীরা বলেছেন, টাকার গন্ধ সবাইকে করে দেয় অন্ধ। পৃথিবীর সকল মানুষ টাকার পেছনে ছুটে চলে। টাকার জন্য কেউ সত্যিকারের ভালোবাসাকে প্রাধান্য দেয় না। তবে রিয়াজের আরো একটা অতীত আছে, সেই অতীত কেউ জানে না। হ্যাঁ, এটা সত্য যে রিয়াজের বাবা মুচি ছিল, কিন্তু সেই অতীত ছাড়া একটা অতীত রিয়াজকে ঘিরেই রেখেছে। রিয়াজ পড়াশোনা করে অনেক ভালোভাবে, নিজেকে আর লিয়ার সাথে মিশাবে না। রিয়াজ পরের দিন কলেজে আসে। রিয়াজকে দেখে রাজ দ্রুত রিয়াজের কাছে আসে। রিয়াজ বসেছিল শহীদ মিনারের সিঁড়িতে। রাজ এসে রিয়াজকে বলল, কিরে এখানে বসে আছিস যে? তোর লিয়াকে দেখলাম নিলয়ের সাথে ব্যাকে করে কোথায় যেন গেল। ও সরি, তোর লিয়া না তো, এখন সে নিলয়ের। সরি বন্ধু। সমস্যা নেই বন্ধু, শোন, আমি এই ভার্সিটি ছেড়ে চলে যাচ্ছি, এই এলাকা ছেড়ে চলে যাচ্ছি, আর কখনো এখানে ফিরবো না। এই শহরের প্রতিটা রাস্তায় লিয়াকে ঘিরে আমার স্মৃতি জড়িয়ে আছে, যা আমাকে অনেক কষ্ট দিচ্ছে। হ্যাঁ, তা কি ভাবছিস? ভাবছি এই শহর ছেড়ে চলে যাব, আর এই ভার্সিটি থেকেও সবকিছু ছেড়ে চলে যাব। তুই কি পাগল হয়ে গেছিস? আমাকে রেখে তোর মামাদের রেখে চলে যাবি? তোর কি আমাদের কথা মনে পড়বে না? সবকিছুই মনে পড়বে, তবে দীর্ঘশ্বাসের থেকে ছেড়ে যাওয়াটাই শ্রেয়। আমি টিসি নিতে এসেছি, থাক চলে যাব। রিয়াজ আর কিছু বলে না। সে প্রিন্সিপালের রুমে গিয়ে সবকিছুর ব্যবস্থা করে ফেলে। টিসি নিয়ে সে তার মামার কাছে আসে। মামার কাছে বলে, মামা, নতুন শহরে যাচ্ছি, আমার বিজনেস শুরু করব। আমি আর এক বন্ধু মিলে বিজনেস শুরু করার প্ল্যান করেছি, সেখানেই পড়বো। আমি আসি মামা। রিয়াজ, আমি দোয়া করি তুমি বড় হও। এই নাও কিছু টাকা তোমাকে দিলাম, এখানে 10 লাখ টাকা আছে, তুমি তোমার বিজনেস শুরু করো। আমি সবসময় তোমার জন্য দোয়া করব। মামা, আপনি যে উপকারটা আমাকে করলেন সেটা কখনো ভুলবো না। রিয়াজ তার মামাকে জড়িয়ে ধরে। টাকাগুলো নিয়ে পাড়ি জমায় নতুন শহরে। তারপর কেটে যায় 5 বছর। বাংলাদেশের মধ্যে আর এই কোম্পানির টপ বিজনেস কোম্পানির খ্যাতি অর্জন করেছে পরপর 3 বার। সারা দেশে আর এই কোম্পানির নাম ছড়িয়ে পড়েছে। দেখতে দেখতে কোম্পানিটা বিশ্বের কাছেও বেশ পরিচিত হয়ে পড়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই কোম্পানিতে চাকরির জন্য ঘুরে ঘুরে বেড়ায়, কিন্তু কার ভাগ্যে এমন কোম্পানি জোটে? কোম্পানিটির অনেক শাখা বাংলাদেশের বিভিন্ন এলাকাতে প্রতিষ্ঠিত হয়েছে। প্রোডাক্টের মূল অনেক কম, আর তাছাড়া কর্মচারীদের বেতনও ভালো। এই জন্য কোম্পানিটার চাহিদাও অনেক ভালো। সব কোম্পানি আর এই কোম্পানির কাছে যেন মুখ থুবড়ে পড়েছে। বর্তমানে এই কোম্পানির মালিক একজনই, কিন্তু তার নাম এখনো অব্দি কেউ জানে না। খালি কোম্পানির মালিকের নামের সাথে মিল রেখে নামটা রাখা হয়েছে RA, কিন্তু কে সে কেউ জানে না। মিডিয়াতে কখনো সামনে আসেননি তিনি। সবসময় কোম্পানির ম্যানেজার হাসান সাহেব কথা বলেছে কোম্পানির নানা বিষয় নিয়ে। আজকে কোম্পানিতে বড় রকমের ইন্টারভিউ হবে। দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক ছেলে মেয়ে মেন অফিসের চাকরির ইন্টারভিউ দিতে এসেছে। এক এক করে সবার ইন্টারভিউ রুমে প্রবেশ করে। সেখানে ম্যানেজার নিজেই ছিল। এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছে লিয়া নিজেই।
লিয়া ইন্টারভিউ রুমে প্রবেশ করে, সব প্রশ্নের সঠিক জবাবও দেয়। এমন সময় ম্যানেজারের কাছে একজন নেতার ফোন আসে। হ্যালো হাসান সাহেব, আমি মেয়র বলছি। একটু আগে যে ছেলেটা আপনার কাছে ইন্টারভিউ দিল সে আমার ভাগ্নে হয়। ওর চাকরিটা যেন হয়, প্রয়োজনে আমি 20 লাখ টাকা দিব। চুপ করেন আপনি। আপনি হয়তো জানেন না, এখানে ঘুষের মাধ্যমে চাকরি হয় না, নিজের যোগ্যতাই চাকরি হয়। আপনার ভাগ্নে কিচ্ছু পারেনি, রেজাল্টও ততটা ভালো না। আজকে যারা ইন্টারভিউ দিয়েছে তাদের মধ্যে একজন বেশ ভালো, আর সে আমার সামনেই দাঁড়িয়ে। আমাদের স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে তাকে নিযুক্ত করা হবে। এরপরে যদি এসব নিয়ে ফোন করেছেন তো আপনাকে পুলিশে দিব, বলে দিলাম। ম্যানেজার ফোন রেখে দেয়। লিয়ার দিকে তাকায় সে, লিয়াকে বল, আজ থেকে তুমি হবে স্যারের পিএ। স্যার আসলে স্যারের সাথে পরিচয় করিয়ে দিব। আপাতত চলে যাও। লিয়া চাকরিটা পেয়ে অনেক খুশি। এত বড় একটা কোম্পানিতে চাকরি হয়েছে ভাবতেই লিয়া যেন খুশিতে নাচতে শুরু করে দেয়। কয়েকদিন পর সকালবেলা সবাই নাস্তা করছে একসাথে বসে। কোম্পানির ম্যানেজার, রিয়াজের বাবা, রিয়াজের মামা সহ আরো কয়েকজন। তখন ম্যানেজার আঙ্কেল রিয়াজকে বলে, রিয়াজ, তুমি রেডি তো? আমরা নাস্তা করে বের হব অফিসের উদ্দেশ্যে। আজকে কিন্তু অফিসে তোমার যেতেই হবে। কাকা, তুমি থাকতে আবার আমার যেতে হবে কেন? তুমি ছাড়া গিয়ে যাবে? বড় পার্সোনাল সেক্রেটারি লাগবে। ইন্টারভিউ দিয়ে নিয়েও এলাম, অথচ মাসখানিক হলো তুমি অফিসে যাচ্ছ না। এটা কোনো কথা হলো? আজকেই যাবা, রেডি হও। আচ্ছা, আমি এখনই বের হব। তুমি একটু পরে এসো অফিসে। নতুন যাদেরকে নিয়োগ দিয়েছেন তারা তো কেউ আমাকে চিনে না। আমি একটু আগে গিয়ে অফিসের উচ্চপদস্থ কর্মকর্তাগুলোর আচরণ কেমন তা দেখতে চাই। সাথে আমার নতুন পিএকে একটু দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, যা ভালো বুঝো করো। রিয়াজ খাবার শেষ করে, বাকিরাও খাবার খেতে থাকে। ম্যানেজারটা হলো এই কোম্পানির আসল মালিক। রিয়াজ কোম্পানিটা কিনে নিয়েছিল অনেক বছর আগে, কিন্তু আসল মালিককে যেতে দেয়নি, তাকেই ম্যানেজার করে রেখে দিয়েছে কোম্পানিতে। রিয়াজ খাবার শেষ করে অফিসের উদ্দেশ্যে বের হয়। বেশ কিছু সময় পর রিয়াজ অফিসে চলে আসে। অফিসে পুরনো স্টাফরা আজ তেমন নেই, নতুনরা রিয়াজকে চেনেই না। পুরনো পাবলিকরা মিটিং রুমে আছে। রিয়াজ নিচতলার অফিসের মধ্যেই ঘুরে ঘুরে দেখছে। একটু পর সে সিঁড়ি বেয়ে যখন উপরে উঠছে তখন রিয়াজের একটি মেয়ের সাথে ধাক্কা লাগে। রিয়াজ মেয়েটার দিকে প্রথমে তাকায়নি। মেয়েটি হলো লিয়া। লিয়াও রিয়াজের দিকে তাকায়নি। লিয়া যখন রাগী মুঠ নিয়ে রিয়াজের দিকে তাকালো তখন লিয়া অবাক চোখে রিয়াজের দিকে দেখতে থাকে। লিয়া ও রিয়াজের দিকে তাকায়নি। লিয়া যখন রাগী মুঠ নিয়ে রিয়াজের দিকে তাকালো তখন লিয়া অবাক চোখে রিয়াজকে দেখতে থাকে। রিয়াজও অবাক হয়ে তাকিয়ে আছে লিয়ার দিকে, কেননা মেয়েটি আর কেউ নয়। রিয়াজ যার সাথে ঢাকা খেয়েছে মেয়েটি হলো লিয়া। রিয়াজকে দেখে লিয়া বলল, আরে তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। তাই এই অফিসে হঠাৎ কি মনে করে? ও চাকরির ইন্টারভিউ দিতে নাকি? এখানে তোর মতো মানুষের চাকরি হবে না। ওই আর কি, যাই হোক, আমার কথা পরে বলি। তা তুমি এখানে কি করো? এটা তো আমাদের অফিস, মানে আমি এই অফিসের বসের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, মানে পিএ। যদি তোমার চাকরি হয় তাহলে আমাকে ম্যাম বলে ডাকবে, বুঝেছো? তুমি এই অফিসের বসের পিএ? বাহ, বেশ বড় পদে চাকরি পেয়েছো। এত বড় চাকরি কে দিল তোমাকে? ওই তোমাকে না বলছি আমাকে ম্যাম বলে ডাকবে? কাকে কি ডাকতে হয় তা কি জানো না তুমি? এটা অফিস, আর অফিসে আমি হলাম বসের কাছের লোক। তুমি আমাকে ম্যাম বলবা, বুঝছো? বড় পদের লোকেদের সম্মান দিতে হয়, সেইটুকু শিখনি? শিখবে বা কি করে? তোমাদের মতো ছোট লোকেরা এইগুলোর কিছুই বুঝবে না। আর তাছাড়া তুমি উপরের দিকে কি করতে যাচ্ছ? ইন্টারভিউ রুম তো নিচে। আজও সেই আগের মতো অহংকারী রয়ে গেছো। যাই হোক, ইন্টারভিউ দিতে আসলেও অফিসটা ঘুরে দেখার ইচ্ছা ছিল, তাই একটু দেখছি। তোমার কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা নেই। তবে চাকরির ইন্টারভিউতে আমার নাম বলবা, আমি আসবো। আমি বললে তোমার চাকরি হয়ে যাবে। তোমার মতো গরিব মানুষদের তো আবার এমনি এমনি চাকরি হবে না। আচ্ছা, এত অহংকার করো। যাই হোক, দেখি সামনে গিয়ে। রিয়াজ আর কিছু না বলে চলে যায় সেখান থেকে। অফিসে চারপাশ ঘুরে ঘুরে দেখছে রিয়াজ, আর মাঝে মাঝে লিয়ার কথাও ভাবছে। লিয়ার অহংকার এখনো কমেনি। সময় হলে লিয়ার এমন অহংকার রিয়াজ কমিয়ে দিবে। রিয়াজ ঘুরতে ঘুরতে সারা অফিস রুম দেখতে থাকে। সবাই রিয়াজের দিকে কেমন করে তাকায়, কারণ বহিরাগত একজন মানুষ নিজের ইচ্ছে মতো অফিসে এসে ঘুরছে। কেউ রিয়াজকে সেইভাবে চেনে না, তাই অফিসের স্টাফদের সামনে রিয়াজের এমন ঘোরাঘুরিটা রিয়াজ বেশ ভালো মতো এনজয় করছে। রিয়াজ ঘুরে ঘুরে উপরতলাতে এসে ম্যানেজার কাকার রুমে প্রবেশ করলো। ম্যানেজার সাহেব অনেক আগেই অফিসে এসেছেন। রিয়াজকে দেখে বলল, আরে রিয়াজ হলো তোমার অফিসে ঘোড়া। কত বছর পর পর যে অফিসে আসো তুমি নিজেই জানো না। সব তো আপনাদের কাছেই আছে,
আপনি জানেনই কোম্পানি কিভাবে কি করতে হবে, মাঝে মাঝে এসে দেখে যাই। তো তোমার আসতে কোনো সমস্যা হয়নি তো? না কাকা, আপনাকে যা বলছিলাম সব ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে। পুরনোদের মিটিং রুমে বসিয়ে রেখেছি, সবাইকে বলেছি স্যার আসলে মিটিং হবে। আচ্ছা ঠিক আছে, যান মিটিং এর ঘোষণা দেন, আমি বসি। রিয়াজ বসে বসে ফোন চাপতে থাকে। কিছুক্ষণ পর ম্যানেজার কাকা এসে বলে মিটিং রুমে যেতে। সবাই গিয়ে বসে আছে মিটিং রুমে। রিয়াজ বসা থেকে উঠলো। আমার পিএ কোথায়? সবাই মিটিং রুমে আছে। চলেন তাহলে মিটিং শুরু করি। ওরা দুইজন একসাথে প্রবেশ করে মিটিং রুমে। ওদের দুজনকে একসঙ্গে প্রবেশ করতে দেখে সবাই দাঁড়িয়ে সালাম দেয়। লিয়াও উঠে দাঁড়িয়েছে। সে ভাবছে ম্যানেজার এসেছে, তাই সালাম দিচ্ছে সবাই। রিয়াজ একটা চেয়ারে বসলো। ম্যানেজার সবার সাথে কিছু সময় কথা বলে সবার উদ্দেশ্যে। সবাই তখন রিয়াজের দিকে তাকিয়ে আছে। ইয়ং একটা ছেলে, আজ এত বড় বিজনেসম্যান, কিন্তু কিভাবে হলো? বিশেষ করে লিয়া তো আরো বেশি অবাক হয়, কারণ যে ছেলেটা নিজেকে মুচির ছেলে হিসেবে পরিচয় দিত, সেই ছেলেটাই আজ কিনা টপ বিজনেসম্যান। কিন্তু কিভাবে সম্ভব? ম্যানেজার আরো বলল, রিয়াজ হলো এই গ্রুপের একমাত্র মালিক। রিয়াজ খুব কষ্ট করে আজ এই পর্যন্ত এসেছে, নিজেকে প্রমাণ করেছে সে কারোর থেকে কম নয়। সে আমাদের গর্ব। রিয়াজের মাধ্যমে আমরা আজ এখানে আসতে পেরেছি। সবাই রিয়াজের জন্য একটা হাততালি দাও। ম্যানেজার সাহেবের কথা মতো সবাই হাতে তালি দিয়ে স্বাগত জানালো রিয়াজকে। একে একে অনেকে রিয়াজের কাছে এসে সালাম দিয়ে ফুল এগিয়ে দেয়। সবার দেখা দেখিতেই লিয়াও এগিয়ে আসে। রিয়াজের দিকে তাকিয়ে অবাকের সহিত মুস্কি হাসি দিয়ে শুভেচ্ছা নেয়। ম্যানেজার বলে, রিয়াজ তেমন অফিসে না আসলেও সবসময় কোম্পানির সবার কাজের প্রতি নজর রেখেছে। সে আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চায়। টেবিল মাইক্রোফোন অন করলো রিয়াজ। গায়ে দামি পোশাক, স্টাইলটাও যেন একদম হিরোদের মতো। রিয়াজ সবার দিকে তাকিয়ে মুস্কি হাসলেন, তারপর বলল, আমার এত দূরে আসার পিছনে একজনের অবদান অনেক বেশি। সে কে জানতে চান? আজ থাক, সময় হলে আপনারা নিজেরাই জানতে পারবেন। রিয়াজ কথাগুলো শেষ করে লিয়ার দিকে তাকায়। লিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রিয়াজ আবারও বলল, রবীন্দ্রনাথ স্কুল পালিয়েছেন, নজরুল তো বেশি পড়তেই পারল না, লালন তো বুঝলই না স্কুল কি। আজ মানুষ তাদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করছে। অ্যান্ড্রু কার্নেগিকে তো ময়লা পোশাকের জন্যই পার্কে ঢুকতে দেয়নি। 30 বছর পরে উনি সেই পার্কটি কিনে ফেলেন আর সাইনবোর্ড লাগিয়ে দেন, সবার জন্য উন্মুক্ত। স্টিভ জব শুধুমাত্র একদিন ভালো খাবারের আশায় 7 মাইল দূরে পায়ে হেঁটে গির্জায় যেতেন। ভারতের সংবিধান প্রণেতা বাবা আম্বেদকর নিম্নবর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে বসে ক্লাস করতেন। কোনো গাড়ি তাকে নিতেন না, মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাজার থেকে চাঁদা তুলে পড়ালেখা করেছেন। উনি সবার ঋণ শোধ করতে পারলেও ওই চাঁদার টাকা শোধ করতে কোনোদিন সাহস পাননি। সুন্দর চেহারার কথা ভাবছেন? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির চেহারা যথেষ্ট কদাকার ছিল। লতা মঙ্গেশকরের চেহারা মোটেই সুশ্রী নয়। তৈমুর লং খোড়া ছিলেন, নেপোলিয়ন বেটে ছিলেন। সচিন তেন্ডুলকারের উচ্চতা তো জানাই আছে। আব্রাহাম লিঙ্কনের মুখ ও হাত যথেষ্ট বড় ছিল। স্মৃতিশক্তির কথা ভাবছেন? আইনস্টাইন নিজের বাড়ির ঠিকানা ও ফোন নাম্বার মনে রাখতে পারতেন না। কোনো কিছুই আপনার উন্নতির পিছনে বাধা হতে পারে না। যদি কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায় তবে তা আপনার ভিতরের ভয়। ভয়কে দূরে রেখে জয় করা শিখুন, সাফল্য ধরা দিবেই। আমি সাধারণ থাকতে পছন্দ করি, আগেও থাকতাম, কিন্তু একজন মানুষ ভালোবেসে পাশে এসেছিল, তবে বদলাতে সাহায্য করেনি পাশে থেকে, সে কেবল চলে গিয়েছিল। রিয়াজ কথাগুলো বলে থামলো। লিয়ার দিকে তাকিয়ে বলল, লিয়া, আপনি নিশ্চয়ই আমার কথাগুলো বেশ ভালো করে বুঝতে পেরেছেন এখন, কারণ কথাগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আপনি নতুন, তার উপর আপনি আমার পিএ, তাই আমি কেমন সেটা আপনার জানা জরুরি, পরবর্তীতে যেন কোনো ভুল না হয়। লিয়া কথা না বলে মাথা নাড়ায়। রিয়াজ আর কিছু বলল না। রিয়াজ আর সেখানে না দাঁড়িয়ে নিজের কেবিনে চলে আসে। রিয়াজের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে লিয়া। রিয়াজকে নিয়ে ভাবনাতে ব্যস্ত হয়ে পড়ে। মনে মনে রিয়াজকে নিয়ে বলে, রিয়াজ, আমি জানি শেষের কথাগুলো তুমি আমাকে উদ্দেশ্য করে বললা। আর যে কথাগুলো তুমি যে কারণে আমাকে বলেছো তা ঠিক। আমার কারণগুলো সময় হলে তুমি অবশ্যই বুঝতে পারবে। শুধু সময়ের অপেক্ষা করো। আমিও একদিন তোমাকে কিছু বলতে চাই। লিয়া আর কিছু ভাবে না।
রিয়াজের কেবিনের দিকে যেতে থাকে। রিয়াজ আর ম্যানেজার আঙ্কেলকে সব রকমের কাজ বুঝিয়ে দেয়। তারপর কেবিন থেকে বের হয় বাড়ি যাওয়ার জন্য। তখন লিয়ার সাথে দেখা। কোথায় যাচ্ছ তুমি? ম্যাম, এটা অফিস, আমি আপনার স্যার। আমাকে স্যার বলুন। স্যার বলবিনি বা কি করে? এতটুকু ভদ্রতা তো কখনো মনে হয় শেখেননি। ছোট লোকেরা অবশ্য ভদ্রতা এতটা শেখেও না। স্যার বলুন আমাকে। সরি স্যার, আর হবে না। এই তো গুড গার্ল। যাই হোক, অফিসে থাকুন, বাড়ি যাচ্ছি, কালকে কথা হবে। রিয়াজ লিয়াকে আর কিছু বলতে না দিয়ে সোজা চলে যায় সেখান থেকে। সবাই অবাক হচ্ছে, মুচির ছেলে হয়ে এত বড় কোম্পানির মালিক কিভাবে হলো রিয়াজ। আসলে রিয়াজ যখন ঢাকাতে আসে মামার টাকা নিয়ে, তখন তার সাথে ওর বন্ধু সাকিব ছিল। সাকিব আর রিয়াজ মিলে 25 লাখ টাকা ম্যানেজ করে। দুজনে কি বিজনেস শুরু করবে সেটাই ভাবতে থাকে। দুজনে একটা চায়ের দোকানে বসে ভাবছে। দোস্ত, বাড়ি থেকে তো চলেই আসলি, কি বিজনেস শুরু করবি ভাবছিস কিছু? দেখো, শহরে কাঁচা সবজি চাহিদা বেশ, টাটকা সবজিও পাওয়া যায় না। আমরা যদি সবজির যোগান দিতে পারি, নিজেদের একটা পিক আপ থাকবে, তুই তো গাড়ি চালাতে পারিস। দুজনে গ্রাম থেকে সবজি কিনে সোজা ঢাকাতে আমরা সেল করব। এটাও ভালো, দেখি আর কি করা যায়। কথা বলছিল, হঠাৎ একটা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটা কারেন্টের খুঁটির সাথে এসে মেরে দেয়। আর সাথে সাথেই গাড়ির কাঁচ ভেঙে একজন বের হয়ে আসে। গাড়ির সামনে এসে পড়ে লোকটা। গুরুতর অ্যাক্সিডেন্ট হয়। লোকটা আহত হয় বেশ ভালোভাবেই। রিয়াজ দৌড়ে যায় সেখানে। দুজনে মিলে হাসপাতালে ভর্তি করায়। লোকটা হলো আয়াত সাহেব। আয়াত সাহেব সুস্থ হতেই ডাক্তারদের জিজ্ঞাসা করে তাকে কারা হাসপাতালে এনেছে। তখন রিয়াজকে ডাকা হয়। রিয়াজ আর সাকিব আসে আয়াজের সামনে। আঙ্কেল, আপনি কি এখন ঠিক আছেন? হ্যাঁ, কিন্তু তোমরা আমাকে বাঁচালে কেন? আমাকে মরতে দিতে। এসব কি বলেন আপনি? কি হয়েছে? আপনাকে দেখে তো মনে হয় না কোনো সাধারণ মানুষ। হ্যাঁ, তাহলে কেন এমন কথা বলবেন? আসলে আমার আরএস কোম্পানিটা ডুবতে বসেছে, সব কর্মচারীরা ফাঁকি দিচ্ছে, ঋণের বোঝা বেড়েই চলছে, কি করব বুঝতে পারছি না, এজন্য এসব ভাবছিলাম, তাই অ্যাক্সিডেন্ট হলো। এই ব্যাপার? আচ্ছা, চিন্তা নেই, কি করতে হবে বলেন। ব্যাংক থেকে নোটিশ এসেছে, তাদের 1 কোটি টাকা শোধ না করলে তারা আমার কোম্পানি নিয়ে নেবে। আপাতত 25 লাখ টাকা দিলে অন্তত 6 মাস ওদেরকে চুপ করানো যাবে। একটা কাজ করুন, আমরা 25 লাখ টাকা দিচ্ছি, আমাদেরকে কোম্পানির 25% মালিকানা দিন, বাকিটা আমরা দেখে নেব। কি বলিস তুই? ডুবতে থাকা কোম্পানি কিনতে চাস তুই? হ্যাঁ, সেটাই। তোমাদের 25 লক্ষ টাকাই জলে যাবে, কোনো কিছুই হবে না। হোক, সব লস হোক, আপনি রাজি কিনা বলেন। আর সাকিব, আমাকে না তুই বিশ্বাস করিস, খালি আর একবার বিশ্বাস কর। ঠিক আছে আঙ্কেল, বলেন আপনি রাজি কিনা। আমার কোনো সমস্যা নেই, তবে মনে রাখিও তোমাদের হাতে থাকবে 6 মাস। 6 মাসে আবার 25 লক্ষ টাকা ব্যাংকে জমা দিতে হবে। এরপর আয়াজের থেকে রিয়াজ কোম্পানির 25% কিনে নেয়। কোম্পানির বাকি সব সাইট বন্ধ করে দিয়ে রিয়াজ কেবল 25% ওপেন করে কাঁচা সবজির সাপ্লাই দিতে থাকে। মাসখানেকের ভেতরেই পুরো সিটিতে রিয়াজ প্রধান সবজির সাপ্লায়ার হয়ে যায়। কিন্তু সাকিব হঠাৎ বলে, বন্ধু, আমাকে 10 লাখ টাকা দে, আমি দেশের বাইরে চলে যাব। আমি আর এখানে থাকতে চাই না, কোম্পানিটা তোর হোক। আচ্ছা, তুই যেটা ভালো মনে করিস, আমি আর কি বলবো। সাকিবকে 10 লক্ষ টাকা দিয়ে বাকি সবটার মালিক হয়ে যায় রিয়াজ। রিয়াজ একাই সব সামলাতে শুরু করে। 5 মাসের ভেতরে 30 লাখ টাকা হয় রিয়াজের। আয়াজ বলে, একটা কাজ করো, তুমি এই কোম্পানিটা কিনে নাও, ব্যাংকের হাতে যাওয়ার আগে তুমি কিনে নাও। তুমি মালিক, ব্যাংকের টাকা শোধ করলে কোম্পানিটা তোমার। রিয়াজ এবার নিজ হাতে সবকিছু সামলাতে থাকে। দক্ষ কারিগর নিয়ে আস্তে আস্তে নতুন নতুন দিক কোম্পানিতে আনে। প্রথমে কাঁচামালের বিজনেস হলেও আস্তে আস্তে সেটা নতুন প্রোডাক্ট আবিষ্কারের দিকে এগিয়ে যায়। কোম্পানির টাকাও পরিশোধ হয়ে যায়। রিয়াজ আয়াজকে ম্যানেজার হিসাবে নিয়োগ দেয়। কোম্পানির নাম দেয় আর এই কোম্পানি। সব প্রোডাক্ট বাজারে যে দামে সবাই ছাড়ে, রিয়াজ সেই প্রোডাক্ট 10 টাকা কম দিয়ে ছেড়ে দেয়, যার কারণে রিয়াজের কোম্পানির প্রোডাক্ট বাজারের চাহিদাও বেশ ভালো। দামে কম হলেও মানের দিক দিয়ে সেরা হয়। আস্তে আস্তে বাকি কোম্পানিগুলো রিয়াজের সাথে পেরে উঠতে পারে না, রিয়াজের কাছে বিক্রি করতে হয়। এইভাবে রিয়াজ অনেক বছর পর টপ বিজনেসম্যান হয়। পরের দিন রিয়াজ অফিসে আসে। অফিসে এসে নিজের কেবিনে প্রবেশ করে। চেয়ারে বসতেই রিয়াজ লিয়াকে ডাক দিল। লিয়াকে পিয়ন এসে ডেকে দেয়। লিয়া দরজা খুলে দাঁড়িয়ে থেকে বলে, ভেতরে আসতে পারি স্যার? আসুন। আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ, আপনি অফিসের পিয়নকে বলবেন আপনার সিট আমার রুমে নিয়ে আসতে এখন। আর আপনি ভালো করে শুনে রাখুন, আমার অফিসে জব করতে হলে টাইম টু টাইম অফিসে থাকতে হবে। আপনি যদি দেরি করে আসেন তাহলে আপনার বেতন থেকে টাকা কেটে ফেলা হবে। এখন আমার জন্য 1 কাপ কফি নিয়ে আসুন, যান। লিয়া মাথা নাড়িয়ে রুম থেকে চলে গেল।
লিয়া এখন রিয়াজের কাছে সাধারণ একজন মানুষ, মানে বেতনভুক্ত কর্মচারী। তবে রিয়াজ আজও ভেবে পায় না যে মেয়ে রিয়াজের সবকিছু জানার পরেও প্রপোজ করে, ভালোবাসে। হঠাৎ করে লিয়া কেন তাকে ছেড়ে গিয়েছিল? মুচির ছেলে বলে ভার্সিটির সবাই যখন অপমান করতো রিয়াজকে, তখনই লিয়া পাশে এসে দাঁড়াতো, রিয়াজকে টেনে তুলে নিত বুকে। তাহলে সেই রিয়াজকে ছেড়ে লিয়া কেন চলে গেল? লিয়া রিয়াজের সাথে কেন অমন করেছিল? সেটা রিয়াজকে জানতে হবে। আর লিয়ার তো এতদিন বিয়ে হয়ে যাওয়ার কথা, অত নীলই ছিল, তাহলে সে এখানে আসলো কেমন করে? বা এখানে চাকরিটাই নিল কেন? ধুর, কিছুই বুঝতে পারছে না রিয়াজ। মনে মনে লিয়াকে নিয়ে ভাবতে থাকে রিয়াজ, আর বিড়বিড় করে বলে, আমার হৃদয়ে একটি যন্ত্রণা, তুই আমার হলি না। কি দোষ ছিল আমার? তোকে ভালোবেসেছি নিজের চাইতেও বেশি, সেটা কি ছিল বড় কারণ? তুই আমার মনটা কখনোই বুঝলি না লিয়া। এই মনে তোর জন্য কতটা ভালোবাসা পুষে রেখেছিলাম, খোঁজও নিলি না। আমার মনটা বুঝলে আজ তুমি আমার মনের রাজ্যের রানী হয়ে থাকতে, কিন্তু তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে, আমাকে অপমান করেছিলে। আজকে তুমি আমার পাশে থাকতে পারতে, কিন্তু তুমি যেন কত দূরে। রিয়াজ কথাগুলো ভাবতে থাকে লিয়াকে নিয়ে। লিয়া আবার দরজার কাছে এসে দাঁড়ায়। দরজা খুলে লিয়া বলে, স্যার আপনার চা রেডি, ভেতরে আসবো? হ্যাঁ। লিয়া এসে রিয়াজের দিকে চায়ের কাপ বাড়িয়ে দেয়। রিয়াজ চায়ে ফু দিয়ে যখনই মুখে দিল, তখনই রিয়াজ স্যাত করে উঠে বলে, এই চা মানুষে খায়? এক কাপ চা বানাতে পারো না? পারো কি খালি মানুষকে নিজের অহংকার দেখাতে? এই চা এখন তুমি খাও, এই নাও। সরি স্যার, নতুন চা বানিয়ে নিয়ে আসি, এবার ভালো হবে। শাট আপ। এটা চা কোম্পানি না যে বারবার চায়ের পেছনে সময় দিবেন। আর তাছাড়া আপনাকে কি আমি বলছি আবার চা বানিয়ে নিয়ে আসতে? এখন এই চা আপনি আমার সামনে চেয়ারে বসে খাবেন, যেহেতু খারাপ চা বানিয়েছেন আপনি, সো আপনি এই চা খাবেন। খাচ্ছি স্যার। লিয়া চেয়ারে বসে রাগী লোকে তাকাই রিয়াজের দিকে। রিয়াজ মুখ টিপে হাসছে। তখন লিয়া নিজে নিজেকেই বলে, চা ভালো হয়নি ফাইন, তাতে এত ধমক দেওয়া লাগে? লিয়া চেয়ারে বসে চায়ে চুমুক দেয়। চা খেয়ে দেখলো যে চাটা তো ঠিকই আছে, বরং অনেক সুন্দর হয়েছে চা। তাহলে রিয়াজ বললো কেন যে চা ভালো হয়নি? রিয়াজ বসে বসে লিয়ার চা খাওয়া দেখছে। লিয়া ভয় নিয়ে একদম বাচ্চাদের মতো করে চা খাচ্ছে। রিয়াজ নিজেই বুদ্ধি খাটিয়ে লিয়াকে নিজের বানানো চা খাওয়ালো, কারণ লিয়াকে দেখে রিয়াজের মনে হয়েছে লিয়া অনেক ক্লান্ত, নার্ভাস। চা খেলে ক্লান্তি ভাবটা অনেক কমে যাবে, তাই লিয়াকে নিজের চা খাওয়ালো। রিয়াজ লিয়ার চা শেষ হতেই ঝাড়ি দিয়ে বলল, এটা আপনার বাড়ি পেয়েছেন? চা খেতে এত সময় লাগলে কাজ করবেন কিভাবে? আপনার চা খাওয়া শেষ হলে এখন আমার সাথে চলুন। ঢং দেখলে মনে হয় কোনো রাজকুমারী, যত সব, চলুন সাথে। লিয়া রিয়াজের থেকে ঝাড়ি খেয়ে বিষম খেলো ফ্রিতে। দ্রুত রিয়াজের সাথে বের হতে থাকে লিয়া। রিয়াজ লিয়াকে নিয়ে মার্কেটে চলে আসে। মার্কেটটা রিয়াজের। শপিং মলের মালিক রিয়াজ নিজেই। এখানে এসে লিয়া বলে, আমরা এখানে কেন আসলাম স্যার, জানতে পারি? আমাদের এখানে আসার কারণ হলো আমি কিছু পোশাক কিনতে চাই। তাছাড়া আমার সামনে কেউ অল্প দামি পোশাক পরুক, এটা আমি চাই না। জানেন, পোশাকের জন্যই আমাকে আমার প্রিয় মানুষটা ছেড়ে চলে গিয়েছিল। আগামীকাল আপনি ভালো পোশাক পরে অফিসে আসবেন। আমরা একটি জায়গায় যাব পোশাকগুলো নিয়ে। যে পোশাকগুলো এখন কিনবো সেগুলো সেখানে লাগবে। ওকে স্যার। লিয়া লজ্জা পায়, কারণ রিয়াজ সুযোগ পেলেই তাকে আগের কথাগুলো শুনিয়ে দিচ্ছে। লিয়া চুপচাপ মাথা নিচু করে সেসব শুনতে থাকে। রিয়াজ এবং লিয়া দুজনেই পছন্দ করে কিছু পোশাক কিনলো। শপিং শেষ করে দুজনেই একটি ভালো রেস্টুরেন্টের ভেতর প্রবেশ করে। দামি দামি খাবার অর্ডার করে। দুজনেই খাবার খেয়ে রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে লিয়াকে নিয়ে বের হয়। সারাদিন শপিং মল, রেস্টুরেন্ট থেকে অফিসের সময় পার হয়। তাই লিয়াকে রিয়াজ তার বাসায় যেতে বলে, আর রিয়াজও বাসায় চলে আসে। বাসায় আসার পর মা বলে, এতগুলো মার্কেট কার জন্য করছো বাবা? আমি আগামীকাল সকালে মামার বাসায় যাব গ্রামে। আমার বন্ধুকে দেখতে হবে। মামা, আমি এবং রাজের পরিবারের জন্য কিছু কিনেছি আম্মু। রাজ আমার খুবই কাছের বন্ধু, কিন্তু ওরা তো খুবই গরিব। আমার খারাপ সময়ে সে পাশে ছিল। আমি যখন ঢাকা আসবো তখন রাজকেও নিয়ে আসবো। আমাদের অফিসে এনে ওকে ভালো একটা চাকরি দিব, যাতে করে ওদের পরিবারে আর কোনো অভাব অনটন না হয়। আমি রাজের খবর রেখেছি মা। ছেলের এমন আচরণে মা খুশি হয়। পরের দিন রিয়াজ গাড়িতে করে শপিং ব্যাগগুলো চাকরদের দিয়ে গাড়িতে ঢোকায়। রিয়াজ খাবার খেয়ে গাড়ি নিয়ে বের হলো। রিয়াজ সকালবেলা গাড়ি নিয়ে বাসা থেকে বের হলেই রিয়াকে ফোন করে। হ্যালো, কে? কে মানে? আপনার কাকে লাগবে বলেন? স্যার আপনি? আপনি এখনো ঘুমাচ্ছেন? আপনাকে কি বলেছিলাম কালকে? মনে নেই স্যার। আপনার বেতন না 50,000? 5,000 টাকা কাটলাম মনে নেই বলে, আর 5,000 টাকা কাটলাম দেরি করে ঘুম থেকে ওঠার জন্য।
গ্রামে যাব। রেডি হয়ে 10 মিনিটের মধ্যে আপনি আপনার বাসার সামনের রাস্তায় এসে দাঁড়াবেন। যদি দেরি করেন তাহলে এবার পুরো বেতনটাই কাটা যাবে বলে দিলাম। আচ্ছা। 10 মিনিটের ভেতরে রিয়াজ লিয়ার বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো। লিয়াকে দৌড়ে আসতে দেখে গাড়ির কাছে কয়েক সেকেন্ডের পর লিয়া এসে হাঁপাতে থাকে। রিয়াজ লিয়াকে বলে, লিয়া, আপনি গাড়িতে উঠে বসেন জলদি, আপনার বেতন বেঁচে গিয়েছে। রিয়াজের কথা শুনে লিয়া গাড়ির ভেতরে আসে। লিয়া গাড়ির দরজা খুলে পেছনের সিটে বসতে চায়, তখনই রিয়াজ বলে, ওই মেয়ে, আমাকে কি আপনার ড্রাইভার মনে হয়? আপনি আমার সাথে সামনের সিটে বসেন। ভাব দেখে মনে হয় আমি ওর গাড়ির ড্রাইভার। আসেন সামনে। লিয়া ঝাড়ি খেয়ে চুপ হয়ে গেল, মনে মনে বলে, এখন ভাবখানা দেখে মনে হয় বিশ্ব কিনে রেখে দিয়েছে। কি ভাগ্যে যে এই চান্দুর অ্যাসিস্ট্যান্ট হলাম। লিয়া রিয়াজের পাশের সামনের সিটে গিয়ে বসলো। রিয়াজ গাড়ি নিয়ে রওনা হয় গ্রামের উদ্দেশ্যে। লিয়া বলল, আমরা কোথায় যাব স্যার? আমার জিএফ এর সাথে দেখা করতে। সে গ্রামে থাকে। রিয়াজের কথা শুনে লিয়া যেন নিজের কানকে বিশ্বাস করতে পারে না। রিয়াজেরও কি গার্লফ্রেন্ড থাকে? লিয়া রিয়াজকে ভালোবাসতো জীবনের শুরুতে, তবে কিছু সত্য ছিল যা রিয়াজ জানে না, কিছু রহস্য ছিল যা রিয়াজের অজানা। লিয়া মনে মনে বলে, আমার আগের সেই রিয়াজের আজকের রিয়াজের ভেতরে অনেক পার্থক্য। তাকে আমি কি সত্যিটা বলে দেব? ওরে এখন সত্যিটা যদি না বলি, তবে ও যদি অন্য কারোর হয়ে যায়, সেটা কখনো আমি মেনে নিতে পারবো না, কারণ রাফিকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। কথাগুলো লিয়া মনে মনে বলে, তবে রিয়াজকে এসব বলার সাহস পায় না ও। চুপচাপ বসে আছে লিয়া, চেয়ারে হেলান দিয়ে শুয়ে থাকে। কিছু সময় পর ঘুমিয়ে পড়ে লিয়া। কাঠটা কাত হতেই রিয়াজের কাঁধের উপরে লিয়া মাথা রাখে, অর্থাৎ রিয়াজের কাঁধে মাথা রেখে লিয়া ঘুমিয়ে পড়ে। রিয়াজ কিচ্ছু বলল না। লিয়ার মাথাটা আরো ভালোভাবে যেন রাখতে পারে, সেজন্য রিয়াজ নিজের কাঁধটা আরো ভালো মতো বেঁধে দেয়। আজ লিয়াকে রিয়াজ অনেক বছর পরে এভাবে কাছে পেল। লিয়াকে দেখতে থাকে রিয়াজ। কল্পনাতে লিয়াকে নিয়ে ভাবনাতে ডোবে রিয়াজ। রিয়াজের মন চাচ্ছে লিয়াকে একটু ছুঁয়ে দেখতে, কিন্তু সেই অধিকার যে এখন আর নেই, সেই সাহসটাও রিয়াজের এখন নেই। সবকিছু অনেক বছর আগে নষ্ট হয়ে গেছে। হতে পারে লিয়া এখন অন্য কারোর। তার থেকে বরং রিয়াজ গাড়ি চালাতে মনোযোগ দেয়। রিয়াজ গাড়ি চালাচ্ছে আর লিয়াকে কিছুক্ষণ পর পর দেখতে থাকে। এভাবে বেশ কিছু সময় পার হয়। লম্বা ঘুম দেয় লিয়া। কিছু সময় পর তারা গ্রামে প্রবেশ করে। রিয়াজ সোজা গাড়ি নিয়ে এসে রাজের বাসার সামনে পার্ক করে। লিয়া তখনও ঘুমে। গাড়ির দরজা খোলার আগেই রিয়াজ লিয়াকে ডাক দেয়, লিয়া, ওই লিয়া, ওঠো তাড়াতাড়ি। এত ঘুমাও কেন? সারা রাত কার বাগানে আম চুরি করতে গিয়েছিলে? লিয়া রিয়াজের ডাক শুনে চমকে ওঠে, ভয়ে রিয়াজের দিকে তাকিয়ে থাকে। রিয়াজ গাড়ি থেকে নামে। লিয়া ঘুম থেকে উঠে ভালো করে গাড়ির জানালা দিয়ে তাকিয়ে দেখে যে তারা গ্রামে চলে আসছে এবং এটা রাজের বাসাতে এসেছে। লিয়া গাড়ি থেকে বের হতেই রিয়াজকে প্রশ্ন করলো, এটা কার বাড়ি? ও বুঝেছি, এই হলো আপনার জিএফ এর বাসা, তাই না? আমার কিউট গার্ল। রিয়াজ মুস্কি হাসে। লিয়াও কিছু বলে না। রিয়াজ ফোন বের করে রাজকে ফোন দেয়। রাজ রিসিভ করতেই রিয়াজ রাজকে তার বাসার সামনে আসতে বলে। কয়েক সেকেন্ড পরে রাজ দ্রুত বাড়ির সামনে এসে দাঁড়ালো। আশেপাশে তাকাতেই দেখে রিয়াজ দাঁড়িয়ে আছে দামি গাড়ির সামনে। রাজ রিয়াজকে দেখে দৌড়ে কাছে আসে। রিয়াজকে সে জড়িয়ে ধরে। কি রে তুই? এত বছর পর মনে পড়লো আমার কথা। কেমন আছিস? বাপরে, একসাথে এত প্রশ্ন, একটু দম নে। রাজ কিছু বলতে যাবে, তবে তার আগেই হঠাৎ করে রাজের চোখ যায় লিয়ার দিকে। রাজ তখনই লিয়াকে বলে, এ কি লিয়া, তুমি ওর সাথে? কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? রিয়াজকে দেখে ভালো আছি অনেক। বাইরে কেন? বাড়ির ভেতরে যেতে হবে তো। এইভাবে বাইরে দাঁড়িয়ে থাকবি নাকি রিয়াজ? চল ভেতরে। রাজ ওদের বাসার ভেতরে নিয়ে চলে আসে। রিয়াজের হাবভাব দেখে রাজ বুঝতে পারছে আসলেই রিয়াজ অনেক বড়লোক হয়ে গেছে। তাছাড়া রিয়াজ রাজকে মাঝে মাঝে কল করত, সবটা বলতো রাজকে। রাজ রিয়াকে বলে, রিয়াজ, আমি গরিব মানুষ। তুই যে আমার বাসায় আসবি সেটা কখনো কল্পনা করিনি। তোর মতো বন্ধু হয় না রে। রোজ খবর নিতি, বাট আসার কথা বলার সাহস পেতাম না। থাক, তোর ঢং তুই নিজের কাছে রাখ, না হলে কিন্তু চলে যাব বলে দিলাম। আচ্ছা সরি বন্ধু। দুপুরে কি খাবি বল? পুকুরে মাছ আছে, সেটাই হোক আজকে। ওকে? হারামি, জিজ্ঞাসা করবি কেন? যা আছে সেটাই দিবি। দুজনে কথা বলতে থাকে। রাজ মাছ ধরে আনে পুকুর থেকে। দুপুরে সবাই মিলে খাবার খায়। রাজেরা আগের মতো আর নেই। রাজের বাবার ছোট্টখাটো একটা দোকানের বিজনেস ছিল, মোটামুটি ভালোই আর্ন হতো সেখান থেকে। দুপুরের খাবার শেষ করে রিয়াজ, রাফি, লিয়া বসে আছে পুকুর পাড়ে গাছের নিচে। রিয়াজ রাজকে বলে, আচ্ছা রাজ,
তোদের যে একটা ব্যবসা ছিল তা কেমন করে এমন লস হলো? মানে এখন নেই কেন? কি হয়েছিল? কিছু নেতার জন্য আজ আমাদের এই অবস্থা। এখন আমাদের অবস্থা খুবই খারাপ, তা তো দেখতে পাচ্ছিস। বড় একটা দোকান ছিল বাজারের মধ্যে, খুচরা থেকে পাইকারি সবকিছু পাওয়া যেত আমাদের দোকানে, ভালো চলছিল সব। কিন্তু নেতাগোতার ছেলেপুলেদের জন্য ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব হয়নি। কেন? কি করতো? তারা প্রতি মাসে ব্যবসা থেকে 2 লাখ টাকা নিতে জোর করে, সেজন্য আর বিজনেস করে শান্তি পেতাম না। ও আচ্ছা, যাই হোক, লিয়া আমার গাড়ির পিছনে কিছু প্যাকেটগুলো আছে, তার সবগুলো নিয়ে আসো এখন। ঠিক আছে স্যার। লিয়া চলে যায় সেখান থেকে। রাজের মুড অফ হয়ে গেছে। রিয়াজও কিছু বলছে না আর। লিয়া গাড়ির কাছে আসে, পেছনে ডিকি খুলে দেখে যে গতকালকের সেই শপিং ব্যাগগুলো আছে সেখানে। লিয়া সবগুলো ব্যাগ একসাথে করে রিয়াজের কাছে আসলো। রাজ সেই দিকে তাকিয়ে আছে। লিয়া এসে বলল, এই নিন স্যার, সবগুলো আনছি। রাজের কাছে দাও সব। রাজ, এই গিফটগুলো তোদের জন্য, মানে আন্টি আঙ্কেল, তোর বোন আর তোর জন্য, বুঝেছিস? এগুলো কি দরকার ছিল রিয়াজ? হাসছিস, ঘুরবি, খাবি, থাকবি। এসব বলতে হবে না, ভদ্রতা দূরে রাখ। বন্ধু হই তোর আমি, তাই আমার খারাপ সময়ে তুই থাকবি, তোর খারাপ সময় আমি থাকবো, সিম্পল। যাই হোক রাজ, শোন, আমি তোকে নতুন ব্যবসা শুরু করার জন্য টাকা দিতে চাই। আমার বিপদের সময় করুণা করতে আসছিস রিয়াজ তুই? এটা তো আমরা চাই না। রাজ, তোকে আমি করুণা করতে আসিনি, তুই তা ভালো করেই জানিস। আগেই বলেছি, বিপদের সময়ের বন্ধু প্রকৃত বন্ধু। তোর পাশে যদি না থাকতে পারি তাহলে আমি কেমন বন্ধু হলাম তোর? অন্তত এসবের জন্য যদি করুণা কথা শুনতে হয় তাহলে মরে যাওয়া উচিত, তাই না? কিন্তু রিয়াজ, আসলে লিয়াও যেন ওদের কথাগুলো শুনতেই। রিয়াজ কিছু বলছে না, রাজও কিছু বলছে না, দুজনেই চুপচাপ বসে আছে। লিয়াও যেন ওদের কথাগুলোই শুনছে, চুপচাপ দর্শকের মতো বসে আছে। নীরবতা ভেঙে রিয়াজ রাজকে বলল, রাজ, তোকে একটা গল্প বলি, তাহলে শোন। বিপদের সময়ের প্রকৃত বন্ধুর নাম আত্মবিশ্বাস। একবার একজন বিজনেস এক্সিকিউটিভ প্রচন্ড অর্থ সংকটে পড়লেন। তিনি দেনার দায়ে ডুবেছিলেন ও সেটা থেকে মুক্তির কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না। তার বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছিল, সাপ্লায়াররা তাদের অর্থ ফেরত চাচ্ছিল। এরকম সংকটময় মুহূর্তে তিনি একটি পার্কে চুপচাপ বসেছিলেন, ভাবছিলেন এরকম কোনো উপায় বের করা যায় কিনা যাতে তিনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তার প্রতিষ্ঠানও রক্ষা পাবে ব্যাংকের হাতে বাজেয়াপ্ত হওয়া থেকে। হঠাৎ করে একজন বৃদ্ধ লোক সেখানে এসে দাঁড়ালেন। লোকটি তাকে বলল, আপনাকে চিন্তিত মনে হচ্ছে, কিছু কি হয়েছে? আমাকে বলা যাবে? বিজনেস এক্সিকিউটিভ তাকে সব খুলে বললেন। সব শুনে বৃদ্ধ বললেন, আমার বিশ্বাস আপনার সাহায্য করতে পারবো। তিনি লোকটিকে তার নাম জিজ্ঞেস করলেন। একটি চেক বের করে তাতে বিজনেস এক্সিকিউটিভের নাম লিখলেন ও স্বাক্ষর করে চেকটি তাকে দিলেন আর বললেন, এই চুক্তি এখন কিছু এক জায়গায়, আবার 1 বছর পর আমাদের দেখা হবে। তখন ইচ্ছা করলে আপনি আমার টাকা ফেরত দিতে পারেন। এই বলে বৃদ্ধ দ্রুত চলে গেলেন। বিজনেস এক্সিকিউটিভ দেখলেন তার হাতে 5 লাখ মার্কিন ডলারের চেক, যেটিতে স্বাক্ষর রয়েছে জন ডি রকফেলারের। তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন। তিনি ভাবলেন, এখন আমি আমার আর্থিক অনটন নিমেষে কাটিয়ে ফেলতে পারি। কিন্তু তিনি সেটা না করে চেকটি নিজের কাছে রাখলেন। ভাবতে শুরু করলেন, চেক তো আমার কাছে আছেই, কিন্তু এটা ব্যবহার না করে কি আমি এই বিপদ থেকে পরিত্রাণের কোনো উপায় পেতে পারি না? নতুন আশা, সাহস ও উদ্যম আর পরিকল্পনা নিয়ে তিনি আবার কাজে ঝাঁপিয়ে পড়লেন। ধীরে ধীরে তিনি তার নিজস্ব চিন্তা ও পরিকল্পনার সাহায্য নিয়ে দেনা থেকে মুক্ত হতে শুরু করেন। এক সময় তিনি সব বকেয়া অর্থ পরিশোধ করেন। কর্মীদের ও সাপ্লায়ারদের বেতন একটি নির্দিষ্ট পরিকল্পনার মাঝে এনে পরিশোধ করেন। কয়েক মাসের মাঝেই তিনি আবার লাভের মুখ দেখতে শুরু করেন। ঠিক 1 বছর পর তিনি সেই চেকটি নিয়ে সেই পার্কে এসে বৃদ্ধকে খুঁজতে শুরু করেন ও দেখা পেয়েও যান। তিনি তাকে নিজের সাফল্যের গল্প বলতে শুরু করেন। এরকম সময় একজন নার্স এসে বৃদ্ধকে টেনে নিয়ে যেতে থাকেন। নার্স বিজনেস এক্সিকিউটিভকে বললেন, আপনি উনার কথায় কিছু মনে করবেন না। বার্ধক্যজনিত কারণে উনি কিছুটা এলোমেলো আচরণ করেন ও নিজেকে জন ডি রকফেলার বলে দাবি করেন। এই বলে নার্স বৃদ্ধকে নিয়ে চলে গেলেন। হতভম্ব হয়ে ব্যবসায়ী ভদ্রলোক দাঁড়িয়ে রইলেন। তিনি বুঝলেন তার সাফল্যের কারণ আসলে চেকটি নয়, বরং তার মাঝে পুনরায় জন্ম নেয়া সাহস, আত্মবিশ্বাসী তাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। তাই আমি তোকে ওনার মতো হতে বলিনি। তুই আমার টাকাগুলো নিয়ে নতুন করে ব্যবসা শুরু করবি, পরে একসময় না হয় আমার টাকাগুলো ফেরত দিলি,
করুণা নয়, বলতে পারিস ঋণ দিচ্ছি। তবে একটি কথা ভালো করে মনে রাখবি, যে কথাটি আমি তোকে গল্পের শুরুতে বলেছি, বিপদের সময় প্রকৃত বন্ধুর নাম আত্মবিশ্বাস। তুই গল্পটার লোকটির চিন্তা শক্তি নিয়ে একটু ভাব, তবেই তুই সফলতা পাবি ব্যবসায়, ইনশাল্লাহ। আর টাকাটা তো রইলো, ঋণ নিলি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবি, আমাকে ফেরত দিবি। রিয়াজ আর কিছু বলল না। রাজও চুপচাপ বসে থাকে। রিয়াজ রাজকে কিছু টাকা দেয়। রাজ সেই টাকার ব্যাগের দিকে তাকিয়ে থাকে। রিয়াজ টাকাগুলো দিয়ে আর দাঁড়ায় না, ওদের কাছ থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। সাথে লিয়াও থাকে। সারা রাস্তা দুজনে কোনো কথা বলেনি। লিয়া তো রাজকে ভয় পায়, তাই কথা বলেনি। রিয়াজও বলেনি। আর ঢাকায় পৌঁছাতে ওদের অনেক রাত হয়ে যায়। রিয়াজ লিয়াকে ওর বাসার সামনে রেখে সে নিজের বাসায় চলে আসে। রিয়াজ অনেক ক্লান্ত, সে দ্রুত বাড়িতে আসে। কলিং বেল বাজায়। যখন কাজের লোক দরজা খুলে দেয় তখন রিয়াজ পুরাই অবাক হয়ে গেল, কেননা বাড়িটা সম্পূর্ণভাবে সাজানো, চারপাশে ভালো মতো ফুল আর লাইটিং করা। রিয়াজ বাসার ভেতরে প্রবেশ করে আর মাকে জিজ্ঞেস করলো, আম্মু, এইগুলো কিসের জন্য? মানে বাড়িটা এমন সাজানো কেন? তোমার আগামীকাল বিয়ে, তার জন্য সাজানো হয়েছে। রিয়াজ তার আম্মুর কথা শুনে, রিয়াজ তো একদম আকাশ থেকে পড়ার মতো অবস্থা। সে অবাক হয়ে গেছে। হঠাৎ করে রিয়াজের এমন বিয়ের বিষয় দেখেই অবাক হয়ে গেছে। রিয়াজ বলে, এত তাড়াহুড়ো করে এসব করার কি বেশি দরকার ছিল? মানে আমি তো কিছুই জানি না, আমাকে তো কিছুই বলনি। তোকে আমি কতবার বিয়ের কথা বলেছি, তার কি কোনো হিসেব আছে বল? আর ঠিক যতবারই বলেছি, ঠিক ততবারই তুই বিয়ে করতে চাসনি, যার জন্য তুই দেশেও আসতে চাসনি বিয়ের জন্য। এখন আর কোনো কথা হবে না। এখন আমার ঘরে নতুন মানুষ আনবো, যাতে করে তার সাথে সময় কাটানো যায়। গ্রাম থেকে আসছিস, রুমে গিয়ে রেস্ট নে, বেশি কথা আর শুনতে চাই না। ধুর, এইগুলো আর ভালো লাগে না। তুমি যে কি করো, ধ্যাত। সব ভালো লাগবে। বাবার আদর পেয়ে একদম বাদর হয়ে গেছো। আমি এত কিছু জানি না, বৌমা লাগবেই আমার। হ্যাঁ, ছেলে তো শুধু আমার একার, তাই না? আমি একা আদর করি আর তুমি বুঝি তাকে আদর করো না? এখন তোমার সাথে কথা বলার মুড নেই, তাই কিছু বললাম না। তোমরা আমার কথা শুনবা, আমি এই বিয়েও করতে পারবো না। আরে আমি কথা দিয়ে ফেলেছি, এখন রুমে যা, রেস্ট কর। এটা নিয়ে কথা বলতে চাই না। রিয়াজ আর কিছু না বলে নিজের রুমে চলে আসে। রিয়াজের মেজাজ অনেক খারাপ লাগছে। অন্যদিকে রিয়াজ লিয়াকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গিয়েছে। লিয়া আর দাঁড়িয়ে না থেকে নিজের বাড়িতে প্রবেশ করে। লিয়া বাসার ভেতরে প্রবেশ করে দেখে তার বাসাও খুব সুন্দর করে সাজানো। লিয়া অবাক হয়ে বাসায় প্রবেশ করে এভাবে বাড়িটা সাজানো দেখে। আম্মু, এগুলো কিসের জন্য? তোমার বিয়ের জন্য। কি? আমার বিয়ে মানে কি? আমাকে জানালে না কেন? কার সাথে কখন কি করলা? আমি এই বিয়ে করতে পারবো না। কিন্তু তুমি এত কথা বলো কেন? কাজ থেকে ফিরছো, যাও এখন রুমে গিয়ে শুয়ে পড়ো, রেস্ট করো, বেশি প্রশ্ন করবা না। তো মা, আমি এই বিয়ে কিভাবে করব বুঝতে পারছো না কেন? কিছুই করার নেই আমাজান, সবকিছু উপর থেকে ঠিক করা। আর পরে আমি কথা দিয়ে ফেলেছি, সো এখন যাও। কি বলবো আর? তোমার ঠিক করা যেখান থেকেই হোক, আমি রিয়াজকে ছাড়া আর কাউকেই বিয়ে করতে পারবো না। আমি রিয়াজকে ভালোবাসি, জানো তো। লিয়া তার মায়ের সাথে কথা বলছিল। এমন সময় লিয়ার আব্বু উপর থেকে সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতে থাকে। উনি নামতে নামতে লিয়াকে বলে, আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি, এত কিছু এখন শোনার সময় নেই। আর তাছাড়া আমি জানি ছেলেটাকে তোমার পছন্দ হবেই। তোমার রুমে যাও, দেখো তোমার বিছানার উপরে তোমার জন্য যার সাথে বিয়ে হবে তার ছবি রাখা আছে। তাকে ভালো করে দেখে নাও, তারপরে বলবা বিয়ে করবে নাকি করবে না। না করতে চাইলে আমি অন্য ব্যবস্থা করে নেব। তোর ভালো লাগে না? তোমরা সব সময় আমার সাথে এমন জোর করো। লিয়া রাগ দেখিয়ে নিজের রুমে চলে আসে। কারো ছবি দেখার সময় নেই ওর। রাগে ওর গা জ্বলছে। লিয়া তার বান্ধবী সিমিকে ফোন দেয়। সিমি ফোন ধরতেই লিয়া বলে, ওই সিমির বাচ্চা, তোর ফোন ধরতে কতক্ষণ লাগে রে? দ্রুত ফোন ধরতে পারিস না? একটু দেরি হলো, তাতেই তোর মেজাজ গরম হয়ে গেছে। কি হয়েছে সেটা বলতো। তুই বুঝবি কি করে আমার অবস্থা? আমি কতটা বিপদে আছি সেটা তুই শুনলে তুইও অবাক হবি। আমার সারা শরীর রাগে জ্বলে রে। কি হয়েছে সেটা তো বলবি। আগে ভালো করে শ্বাস নে, তারপর কথা শেষ কর, না হলে কিছুই বুঝতে পারছি না। তোকে আর কি বলবো, রাগ লাগছে, আবার কান্নাও পাচ্ছে অনেক। তাহলে বলিস না, রাখলাম। থুর, কথা শোন কুত্তা। আমার আগামীকাল বিয়ে, মেজাজ খারাপ লাগে। কোথাকার কোন ছেলের সাথে বিয়ে ঠিক করেছে বাবা তাও জানি না। তুই জানিস তো আমি রিয়াজকে ভালোবাসি। এসব ভালো লাগে বল? হ্যাঁ, কি বলিস? তোর যদি কালকে বিয়ে হয় তাহলে তোর রিয়াজের কি হবে রে? এটাই তো ভাবছি, আমার মাথা কাজ করছে না।
আচ্ছা ঠান্ডা হ। ছেলেকে তুই দেখেছিস? কেমন দেখতে? কে সে? না, দেখার ইচ্ছে নেই। বাবা আমার বিছানায় তার ছবি রেখে গিয়েছে। আচ্ছা আগে দেখ ছবিটা, দেখি কি করা যায়। পারবো না দেখতে। পেতনি, আগে তুই ভালো করে তোর বরের ছবি দেখ, তারপর তাকে কল করে সব ঠিক করতে পারবি। তুই এতটা নিশ্চিত হয়ে বলতেছিস কেমন করে রে? আমি দেখতে চাই না কার সাথে বিয়ে হচ্ছে। সেটা বড় কথা নয় বান্ধবী, বড় কথা হলো তোমার কার সাথে বিয়ে হচ্ছে সেটা তোমার জানা দরকার, না হলে কিছুই করতে পারবো না। জলদি দেখে আমাকে জানা। লিয়া রাগ করে ফোন কেটে দিল। কোথাকার কোন ছেলে ওর বাবা ঠিক করেছে কে জানে। আর আব্বুর কথা মনে পড়ে লিয়ার। ছেলের পিক বিছানার উপরে রাখা। লিয়া এসে পিকটা হাতে নিয়ে সোজা করলো। লিয়া ছেলের পিক দেখে বিষম খায়। এতটা খুশি হয়ে যায় সে, চিৎকার করে ওঠে। কেননা ছেলেটি আর কেউ নয়, ছেলেটি হলো রিয়াজ, যাকে লিয়া নিজের থেকেও বড্ড বেশি ভালোবাসে। লিয়ার ছবির দিকে হা করে তাকিয়ে থাকে। তার ভালোবাসা আগামীকাল পূর্ণতা পাবে সেটা ভেবে ও ভীষণ খুশি। ভাবতেই পারছে না ওর বাবা রিয়াজের সাথে বিয়ে ঠিক করেছে। চোখ বন্ধ করে রিয়াজের কথা ভাবতে থাকে সিমি। সিমির চোখ যেন বিশ্বাসই হচ্ছে না, সে যেন স্বপ্ন দেখছে। লিয়া মনে মনে বলছে, আচ্ছা, আমার সাথে যে রিয়াজের বিয়ে হবে সেটা কি ও জানে? দূর, ও যা হবার বিয়ের পরে হবে। ভাবা ভাবির কাজ এখন করে মন খারাপ করতে চাই না। আমার রিয়াজ আমারই থাকবে। এখন একটু শান্তিতে একটা ঘুম দেই। লিয়া খুশিতে নাচতে শুরু করে দেয়। বাবাকে ধন্যবাদ দিয়েও আসে। আর বাবা কিছু বুঝতে পারে না, তবে লিয়া যে অনেক খুশি সেটা সে ভালো করেই জানে। লিয়াও জানে সে কেন আজ খুশি। পৃথিবীর প্রতিটি মানুষই চায় তার ভালোবাসার মানুষটির সাথে তার বাকি লাইফটি পার করে দিতে, একসঙ্গে দুইজন মিলে। কিন্তু বাস্তবতার কাছে হার মেনে কারোটা হয়ে ওঠে, আবার কারোটা হয়ে ওঠে না। প্রতিটি ভালোবাসা যেন পূর্ণতা পাবে এমনটি নয়। কিছু ভালোবাসা ভেতরে লুকিয়ে থাকে হাজারো চাপা কষ্ট আর বেদনা। আজকে রিয়াজের সাথে লিয়ার বিয়ে। লিয়া জানে, রিয়াজ জানে না বিয়ে হচ্ছে লিয়ার সাথে। এদিকে বাড়িতে একের পর এক গেস্ট আসতে শুরু করেছে। রিয়াজের দরজার কাছে এসে নক করে তিশা। তিশা রিয়াজের মামাতো বোন। তিশার বিয়ে হয়েছে কয়েক বছর আগে। সাথে তিশার ছেলে তন্ময়ও আছে। কয়েকবার তিশার সাথে রিয়াজের দেখা হয়েছিল। তন্ময় এসেই বলে, মামা কেমন আছো? তন্ময়, মামা কখন আসলা? ভিতরে আসো। তিশা দাঁড়িয়ে কেন? এদিকে আই। ভাইয়া, তোমার কার সাথে বিয়ে হচ্ছে জানো? না রে, দেখিনি পিকচার। তুমি না লিয়াপুকে অনেক ভালোবাসতা, তাহলে বিয়েটা করছো কেন? ভাবছি বাড়ি থেকে পালাবো, বাট হচ্ছে না। যাই হোক, সেসব তোর ভাবতে হবে না। কখন আসছিস বল? এই তো আসছি কেবল। ভাইয়া জানো লিয়াপুর বিয়ে হয়নি এখনো। জানিস তুই? হ্যাঁ, তুমি যখন চলে আসছিলে তখন আপুর সাথে আমার দেখা হয়েছিল। আমি অনেক কথা শুনিয়েছিলাম। বলেছিলাম আমার ভাইয়া গরিব বলে কি তার জীবন নিয়ে খেললে? কি করেছিল ও তোমার সাথে? সে তো তোমাকে ভালোবাসতো অনেক। তাহলে কেন তুমি এমন করে চলে গিয়েছিলে? রিয়াজ ভাইয়া দোষটা কি ছিল? তোমাকে অনেক ভালোবাসতো বলে? নাকি সে মতির ছেলে বলে চলে গিয়েছে? ভাইয়া, লিয়া আপু জানো সেদিন কোনো কথা বলেনি, বরং ও অনেক কান্না করেছিল। ওর চোখে আমি সেদিন তোমার প্রতি ভালোবাসা দেখেছি। বাট ও এমন কেন করেছিল জানি না। তুই যা, পরে কথা হবে। রিয়াজের কথা শুনে তিশা চলে যায় রুম থেকে। তন্ময় তার মামার রুমেই থাকে। রিয়াজের মনে লিয়াকে নিয়ে ভাবনায় প্রশান্ত সাগর বয়ে যায়। তারপর বিয়ের মুহূর্ত চলে আসে। রিয়াজ বাড়ি থেকে বের হতে পারে না। রিয়াজকে নিয়ে লিয়াদের বাড়ির সামনে আনা হয়। যখন লিয়াদের বাড়ির সামনে আনা হয়, রিয়াজ অবাক হয়ে গেল। কারণ এখানে কেন? ম্যানেজার আঙ্কেলকে বলল, আঙ্কেল, এটা তো লিয়ার বাড়ি, আমরা এখানে কি করছি? তা তো জানি না বাবা, এখানে আসতে বলেছি তাই আসছি। চলো ভিতরে। কিন্তু রিয়াজ কিছু বুঝতে পারে না। তাকে ধরে সবাই লিয়াদের বাড়ির ভেতরে নিয়ে আসে। বর আসতে ভেবে অনেকে এগিয়ে আসে। রিয়াজের যেন তখনও ঘোর লেগে আছে। বাড়ির ভেতরে এসে দেখে বাড়িটা বেশ সুন্দর করে সাজানো। রিয়াজকে একটি জায়গাতে বসানো হয়। কিছু সময় পর মেয়েকে নিয়ে আসা হলো। মেয়ের মাথায় লম্বা ঘোমটা টানা। রিয়াজ এখনো দেখেনি মেয়েকে, কিন্তু মেয়েটাই তো লিয়া নিজেই। লিয়া রিয়াজকে দেখেছে। রিয়াজকে দেখতে পেয়ে লিয়া তো অনেক খুশি। যে কল্পনাতে রিয়াজকে পেয়েছে সেটা বাস্তবে পেয়ে লিয়া যে কতটা খুশি হয়েছে সেটা লিয়া ভাষাতে বলে প্রকাশ করবে না। ঘোমটার নিচে লিয়া মুসকে মুসকে হাসছে। কাজী আসলো সামনে। সবকিছু ঠিকঠাক করে কাজী বিয়ে পড়ানোর কাজ শুরু করে। রিয়াজের নাম বলার পর যখন কাজী লিয়ার নাম নেয়, তখনই রাজ চমকে ওঠে। ভাবতেই পারে না যে সে যেন লিয়াকেই বিয়ে করতে এসেছে। তার মানে লিয়ার সাথেই রাজের বিয়ে হতে যাচ্ছে। কাজী যখন লিয়াকে কবুল বলতে বলল, তখনই রাজ বলে, আমি এই বিয়ে করব না।
রিয়াজের এমন কথা শুনে সবাই চমকে ওঠে। লিয়ার সাথে সাথেই মাথা থেকে ঘোমটাটা সরিয়ে রিয়াজের দিকে তাকিয়ে রইল। রিয়াজ সবার মুখের দিকে তাকায়। সবাই গম্ভীর আর প্রশ্নবোধক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে রিয়াজের দিকে। রিয়াজ বলল, হ্যাঁ, আপনারা সবাই সঠিকটা শুনেছেন। আমি এই বিয়ে করতে পারবো না। কিন্তু কেন, কি সমস্যা তোর? সমস্যা তো আছেই, তার প্রমাণ আমি দিচ্ছি। এই যে মিস লিয়া, আপনি যে আমাকে বিয়ে করছেন সেটা কি আপনি জানেন বা জানতেন? হ্যাঁ, কালকে এসে আপনার ছবি দেখেছি। ব্যাস এটাই। মানে হলো লিয়া আমার টাকা, আমার পজিশন দেখে বিয়ে করতে চাইছে। রিয়াজের মুখ থেকে এমন কথা শুনে লিয়া সহ লিয়ার পরিবার অবাক হয়ে যায়। কি বলবে তারা কিছুই বুঝতে পারছে না। লিয়া তখন বলে, কি বলেন এইসব? আপনি যা বলছেন ভেবে বলছেন? হ্যাঁ হ্যাঁ, ভেবেই বলছি। আপনারা কি জানেন লিয়া আমার গার্লফ্রেন্ড ছিল, সে আমার এখন এক্স। সে আবার আমাকে ছেড়েও চলে গিয়েছিল। কেন গিয়েছিল আপনারা কি তা জানেন? জানেন না। রিয়াজের কথাগুলো সবাই উসখুস হয়ে শুনতে থাকে। লিয়াও চুপচাপ বসা। সেও রিয়াজের কথার সাথে কোনো কথা বলল না। রিয়াজ আবার বলা শুরু করে, আপনারা সবাই জানেন আমি দেশের টপ বিজনেসম্যান, কিন্তু জানেন আমি আগে কে ছিলাম? ওই যে আমার বাবাকে দেখছেন, আমার বাবা ছিল একজন মুচি। জানেন কি, উনি 10 বছরে আমার জন্য 5 লাখ টাকা জমিয়েছিল। সেই টাকা দিয়ে পড়াশোনা করতাম। বিজনেসটা আমি অনেক কষ্টে দাঁড় করিয়েছি। তখন আমার পাশে কেউ ছিল না। সবচাইতে যাকে আমার পাশে দরকার মনে করেছিলাম, সে কখনো আমাকে বোঝেনি, আমার পাশে থাকেনি, আমাকে অবহেলা করেছে। রিয়াজ আবার থামলো। সবাই একদম চুপচাপ কথাগুলো শুনতে থাকে। কেউ কোনো কথা বলছে না। রিয়াজ হাসি দেয় একটা। হাসি দিয়ে বলে, লিয়া ছিল আমার প্রথম ভালোবাসা। হ্যাঁ, এখনো সেই ভালোবাসাটা আছে আমার কাছে। আমি ওর জন্য এখনো অপেক্ষাতে থাকি, কিন্তু পাওয়ার আশা করি না। আমি লিয়াকে আজও ভালোবাসি। সে আমাকে ছেড়ে গিয়েছিল, তার কারণ হলো আমার বাবা মুচি। আমি মুচির ছেলে বলে, আমি নতুন নতুন দামি পোশাক পরতে পারতাম না বলে সে আমাকে ছেড়ে চলে গিয়েছিল। আমি কতবার তাকে ফেরানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে আমাকে চাইনি। সে কি করেছিল জানেন? সে বড়লোক ছেলের পেছনে ঘুরে বেড়াতো, তাই বাইকে চড়ে ঘুরতো, আমাকে অনেক ইগনোর করতো। অনেক কষ্ট পাইছি আমি। সে আমাকে ভালোবাসে না আমি জানি, তাই যেখানে ভালোবাসা নেই সেখানে বিয়ে না করাটাই ভালো। এ থেকে দূর থেকে ভালোবাসাটা উচিত। আশা করি আমার কথা সবাই বুঝতে পেরেছেন। আমি গেলাম, ভুল করলে ক্ষমা করে দেবেন, আপনাদের মনে কষ্ট দিয়ে ফেলেছি। রিয়াজ কথাগুলো বলে আর দাঁড়ালো না। রিয়াজ উঠে চলে যেতে থাকে। দরজার কাছে যখনই আসে তখনই লিয়া উঠে দাঁড়ায়। রিয়াজকে ডাক দেয়। লিয়ার ডাক শুনে রিয়াজ থেমে যায়। ঘুরে পেছনে তাকালো। লিয়ার চোখ থেকে পানি পড়া শুরু করেছে। রিয়াজ কিছু বলছে না, মাথা নিচু করে নিল। লিয়া কাছে আসে, রিয়াজের দিকে তাকিয়ে বলে, তুমি হয়তো ঠিক বলেছো যে আমি তোমাকে অপমান করতাম, তোমার থেকে দূরে সরে গিয়েছি, তোমাকে তাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, মানছি আমি এসব করেছি, কিন্তু কেন করেছি সেটা কি তুমি জানো? জানো না। আজ বলাটা হয়তো জরুরি। ওই যে তোমার মামা আর বাবাকে দেখছো না, আমি জানি তুমি মুচির ছেলে ছিলে। আমারও ইচ্ছে হতো আমার বয়ফ্রেন্ড নতুন পোশাক পরে ভার্সিটিতে আসুক, সবাইকে আমি গর্ব করতে পারবো, কিন্তু সেটা তো হয়নি। সব মেনেই তো ভালোবাসছিলাম, কিন্তু ওই যে বললাম না তুমি মুচির ছেলে। একদিন ভার্সিটি থেকে আসছি, তোমার মামা আর বাবা আমার কাছে আসে। ওনারা বলে, তুমি না লিয়া, রিয়াজ তোমাকে ভালোবাসে, তাই না? হ্যাঁ, কিন্তু আপনারা? আমি হলো আমার বাবা, ও হলো মা। দেখো মা, তুমি কি রিয়াজকে ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসি। যদি ভালোবাসো তাহলে আমার কথা শুনবে। আমার একটা অনুরোধ রইলো, শুনবে তুমি? প্লিজ না করো না মা। জি আঙ্কেল, বলেন কি অনুরোধ? দেখো লিয়া, রিয়াজের একটা স্বপ্ন ছিল, এখনো আছে। আমাদেরও তাকে নিয়ে একটা স্বপ্ন আছে। আমরা চাচ্ছি না তুমি আর রিয়াজের সাথে মেশো। ও ভালো পড়াশোনা করছে, করুক। মানে? শোনো মা, রিয়াজ আর তুমি দুজনেই পড়াশোনা করো, কিন্তু দুজন দুজনের থেকে আলাদা হয়ে। আমি চাচ্ছি না দুজনের পড়াশোনা নষ্ট হোক। সে তোমার কথা ভেবে পড়াশোনা নষ্ট করছে। তবে তুমি যদি আমার কথা শোনো, তবে তোমাকে আমি ঠিক সময় রিয়াজের সাথেই বিয়ে দেব। এটা আমি ওয়াদা করছি। তোমার বাবার সাথে কথা বলে নেব। সত্যি? তাহলে আমি যদি না থাকি রিয়াজ ঠিক মতো নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে? যদি পারে তাহলে আমি রিয়াজের ভালোর জন্য ওর থেকে সরে যাব। হ্যাঁ করবে, তুমি তোমার মতো থাকো, পরে আমরা তোমাদের 4 হাত এক করে দিব। আচ্ছা, সেদিনের পর আমি রিয়াজকে ইচ্ছে করেই ইগনোর করি, ইচ্ছে করে নতুন ছেলেকে নিয়ে ওর সামনে দিয়ে ঘুরে বেড়াতে থাকি, যাতে করে সে আমাকে ভুল বুঝে দূরে সরে যেতে পারে। আড়ালে কাঁদতাম আমি, অনেক কেঁদেছি আড়ালে। মন খারাপ আমার, কাউকে সেটা দেখাতে পারিনি। কত কষ্ট হতো, তবে এটা ভেবে ভালো লাগতো যে রিয়াজ আমারই থাকবে। সে বড় হোক, দূর থেকে আমি তাকে সাপোর্ট করেছি, সেটা তার পরিবার জানে। ধন্যবাদ এমন মূল্য দেওয়ার জন্য স্যার। আমি আপনার অফিসে আর চাকরি করতে পারবো না। ভালো থাকবেন। এখন তো আপনি বড়লোক হয়ে গেছেন, আর কি। লিয়া দৌড়ে সেখান থেকে চলে যায়। রিয়াজ
তার ভুল বুঝতে পারে। লিয়াকে তো সে আগে থেকেই ভালোবাসে। সবাই রিয়াজের কাছে আসে, রিয়াজকে বলে সব ঠিক করে নিতে। রিয়াজ তো অনেক খুশি। লিয়া যে তাকে এখনো ভালোবাসে এটা রিয়াজ ভাবতেই পারছে না। দৌড়ে রিয়াজও চলে আসে সেখান থেকে। লিয়াকে খুঁজতে খুঁজতে ছাদে চলে আসে। ছাদে এসে দেখে লিয়া এক কোণে দাঁড়িয়ে কাঁদছে। রিয়াজ গিয়ে লিয়াকে জড়িয়ে ধরে। কি ব্যাপার, আপনি আমাকে জড়িয়ে ধরলেন কেন? সরেন বলছি এখান থেকে। আমার বউকে আমি জড়িয়ে ধরবো? আমি কারোর বউ না, চলে যান আর ছাড়েন আমাকে। নো নো, ছাড়বো না। শোনো, তুমি আমাকে কষ্ট দিছো, আমিও একটু দিলাম, বাট আমি তোমাকে এখনো ভালোবাসি গো। সরি, আর হবে না এমন। তুমি অনেক খারাপ, আমাকে রেখে চলে যাচ্ছিলে। মনে হয়েছিল তুমি ডাকবে। আসো জান, কাছে আসো, আদর করি। হ্যাঁ, এখনো আমাদের বিয়ে হয়নি, বিয়েটা কি করবেন না স্যার? হ্যাঁ চলো নিচে, সবাই অপেক্ষা করছে। আমি যে তোমাকে অনেক ভালোবাসি জান। আমিও ভালোবাসি। তারপর সেখান থেকে তারা দুজনে চলে আসে নিচে। তারপর ওদের বিয়েটা ধুমধাম করে হয় এবং সুখে শান্তিতে বসবাস করতে থাকে।